আসসালামু আলাইকুম। পরিপাক এবং শ্বসনের সিকিউ শুরু করছি আমরা। তো পরিপাক এবং শ্বসনে আমি যতটুকু পড়াবো অতটুকু তো তোমার মোর দ্যান 80% কাভার করবেই। তোমার এমসিকিউগুলোও কিন্তু এই সিকিউ ক্লাসে হয়ে যাবে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা সব সময় হয়, প্রথম দিকে ক্লাস করে পর দিকে ক্লাস করে না। তো যারা এই মোমেন্টে এই কথাগুলো শুনতেছো তাদেরকেও আমি বলি, কষ্ট করে হলেও একটা সবসময় কি করবা, 7 ডেজ বা 14 ডেজের একটা রুটিন করবা। রুটিন বলতে মাথায় থাকবে যে ইটস এ প্রজেক্ট। সো প্রজেক্ট যে কোনোভাবে আমাকে কমপ্লিট করতে হবে। ওকে, আমরা প্রথমে চলে আসি এই চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা কিন্তু পরিপাক কি। দেখো, পরিপাক শব্দের অর্থ হলো পরিকল্পিতভাবে পাক করা, পরিকল্পিতভাবে রান্না করা। ওকে, রান্না করা মানে কি, আগে যেটা আমার খাওয়ার উপযোগী ছিল না এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেল। আগে যেটা আমার দেহের জন্য নেওয়ার উপযোগী ছিল না এখন দেহের জন্য শোষণ উপযোগী হয়ে গেল, তাই না? তাহলে জটিল কঠিন কোনো খাদ্যবস্তুকে আমরা যখন এনজাইম অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে পরিপাক নালীতে ভেঙে সরল তরল এবং দেহের জন্য গ্রহণীয় করি। আগে ছিল জটিল কঠিন, এখন হলো সরল সরল এবং তরল। আগে ছিল দেহের অনুপযোগী, এখন ছিল দেহের জন্য শোষণ উপযোগী। মাঝখানে আমরা কিসের সাহায্য নিলাম? এনজাইম নিলাম এবং অ্যাসিড নিলাম, ক্ষার নিলাম, রাইট? এবং কোথায় ঘটনাটা ঘটাইলাম? পরিপাক নালীতে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক। পরিপাক দুই ধরনের আছে, একটা রাসায়নিক পরিপাক, একটা যান্ত্রিক পরিপাক। রাসায়নিক পরিপাক মানে হচ্ছে যে এনজাইম ক্ষার অ্যাসিড এগুলো কানেক্টেড থাকবে, দিজ আর কল্ড রাসায়নিক পরিপাক। বাট একটা যদি আসে তাহলে মনে রাখবে এনজাইম দ্বারা যে ঘটনাটা ঘটতেছে দ্যাট ইজ কল্ড রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক শব্দের অর্থ হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, রাইট? মেকানিক্যাল মানে কি জানো? মুভমেন্ট বা মোটিলিটি। তাহলে কোনো একটা পরিপাক করার সময় যদি আমরা মুভমেন্ট রিলেটেড কাজ করি, যেমন দাঁত দিয়ে কি চিবানো, জিহ্বা দিয়ে নাড়ানো, পরিপাক নালী দিয়ে গেলানো, খাবারটাকে আগানোর জন্য ওই পেরিস্টালসিস বা ক্রমসংকোচনের মাধ্যমে আগানো। তো তোমরাই বলো তো এই জিনিসগুলো কি মুভমেন্টের সাথে রিলেটেড না? মুভমেন্ট মানে কি মোটিলিটি বা মেকানিক্যাল, মেকানিক্যালের বাংলা কি? যান্ত্রিক পরিপাক। রাসায়নিক পরিপাকে কি দ্বারা হচ্ছে, যান্ত্রিক পরিপাক কি দ্বারা হচ্ছে, উদাহরণগুলো জাস্ট একটু লিখতে হবে, ঠিক আছে? বাট প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দন্ত সংকেত এবং দাঁত। তোমরা কি জানো আমাদের দুইবার দাঁত হয়? দেখো, ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই, ফায়ো শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, ওডন্ট বা ডন্ট মানে হচ্ছে দাঁত। এই যে ডেন্টাল মানে দাঁত না, ডন্ট মানে হচ্ছে দাঁত। তাহলে দুইবার বৃদ্ধি হয় দাঁত, এই জন্য আমাদের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট। তোমরা কি জানো কুমিরের ক্ষেত্রে যতবার দাঁত পড়ে ততবারই দাঁত হয়? ওকে কি আমরা ডাইফায়োডন্ট বলবো? ওকে আমরা পলিফায়োডন্ট বলবো, ঠিক না? তো আমাদের দুই ধরনের দাঁত, মানে দুইবার দাঁত হয়। একবার জন্মের পরপরই 2 থেকে 6 বছরের মধ্যে দাঁত হয়, 8 থেকে 10 বছরের মধ্যে ওগুলো পড়ে যাওয়া শুরু করে, এবং মোটামুটি 18-22 বছরের বয়সের মধ্যে আমাদের কি হয়? স্থায়ী দাঁত তৈরি হয়। তাহলে দুইবার দাঁত গজায় বলে আমাদের বলা হয় ডাইফায়োডন্ট। প্রশ্ন হলো দাঁতগুলো থাকে কোথায়? আমাদের যে চোয়াল আছে না, চোয়ালে দেখো এরকম গর্ত আছে, বুঝছো? এরকম গর্ত আছে। তো এই গর্তগুলোকে বলা হচ্ছে প্রকোষ্ঠ বা অ্যালভিওলাই। কি বলা হচ্ছে? অ্যালভিওলাই। তাহলে দাঁত কোথায় থাকে? অ্যালভিওলাই নামক চোয়ালের গহ্বরের মধ্যে দাঁত থাকে, ঠিক আছে? তো আমাদের যখন আমরা ছোটবেলায় দাঁত হয় সেটা হচ্ছে 20টা দাঁত, এটা আমাদের বলা হয় দুধ দাঁত। আর আমাদের যে স্থায়ী দাঁত আছে এটা কয়টা বলো তো? 32টি। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে এইটাকে যদি আমি দুধ দাঁত বলি, এটার আরো কিছু নাম আছে। দুধ দাঁত, ইংলিশে আমি যদি বলি কি বলবো? মিল্ক টিথ, তাই না? মিল্ক টিথ। এটা কি টেম্পোরারি না? তাহলে টেম্পোরারি টিথ, ঠিক কিনা? এবং এটা কি পড়ে যায় না? পড়ে গেলে এটাকে বলা হয় ডেসিডুয়াস টিথ। ডেসিডুয়াস টিথ। দেখছো, দুধ দাঁত বা মিল্ক টিথ ছোটবেলায় হচ্ছে, এটার জন্য বলা বেবি টিথ, এটা বলা যেতে পারে। টেম্পোরারি, পড়ে যাবে, এই জন্য টেম্পোরারি টিথ, বাংলা কি? অস্থায়ী দাঁত। এবং যেহেতু পড়ে যায় মানে ঝরে পড়ে, এই জন্য এটাকে বলা ডেসিডুয়াস টিথ। ওই যে বলে না পাতা ঝরা বন, পত্র ঝরা বন, ওদেরকে বলা হয় কিন্তু ডেসিডুয়াস ফরেস্ট। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। এবার চলে আসি 32। এই 32টা দাঁত কি দাঁত আমাদের? এগুলো হচ্ছে আমাদের স্থায়ী দাঁত, তাই না? তাহলে আমরা কি লিখতো? পার্মানেন্ট টিথ লিখবো না? স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ। এবং এগুলোকে আমরা অ্যাডাল্ট টিথও বলে থাকি, অ্যাডাল্ট টিথও বলে থাকি। তাহলে আমরা এখান থেকে এটা কভার করলাম। প্রশ্ন হচ্ছে কখন কোনটা হয়। দেখো, এই জিনিসটা মাথায় রাখবো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে 6 বছরের বাচ্চার দাঁত কয়টা?
6 বছর, দেখো 2 থেকে 6 বছর, এমনকি 8 থেকে 10 বছর পর্যন্ত এই সময়টা, ইভেন 7 বছরও যদি দেয় আমরা 20টা করে দাঁত পাবো। এই দেখো 2 থেকে 6 বছরে এটা আসলে গজানো শুরু করে এবং 20টা দাঁত একটা সময় হয়ে যায়। এই দাঁতগুলো দেখো 8-10 বছর বয়স থেকে পড়া শুরু করে, একে একে পড়ে যায়। কখন পড়ে যায় জানো? নিচ থেকে যেন একটা দাঁত বের হয়, উপরে একটা তখন পড়ে যাওয়া শুরু করে। তাহলে বলো তো 8 থেকে 10, তার মানে 7 বছর বয়সে যদি আমি বলি কয়টা দাঁত থাকে? 20টা দাঁত থাকে। 6 বছর বয়সে কয়টা? 20টা দাঁত। এইটা জানতে হবে। এবং এই সাইজে দাঁতগুলো আছে তোমরা কি জানো? 18 থেকে 24-এর মধ্যে, 18 থেকে 24 যখন হয়ে যায় তখন 32টা টিথ ডান হয়ে যায়। ব্যাপারটা এমন না যে সব সময় তুমি 32টাই পাবা, মাঝে মাঝে 2-4টা ফেলেও দেওয়া লাগে পেছনের দাঁতগুলো যদি একটু ডিস্টার্ব করে, বুঝছো? তো যাই হোক, এখন চলে আসি আমরা দাঁতের প্রকারভেদ। দেখো আমাদের দাঁত, আমি উপরে চোয়ালটা দিলাম, প্রথম যে 2টা দাঁত থাকে না, এই যে মাঝখানে এটা যে মিড লাইন হয়, এই 2টার দাঁতের কাজ হলো, আপেল একটা নাও, কর্তন করো আপেলটাকে, মানে কাটো। তো এই জন্য এই 2টা দাঁতকে বলা হয় কর্তন দাঁত। কি দাঁত বলা হয়? কর্তন দাঁত। কর্তন দাঁত মানে কি? সিজার বা কাঁচি দিয়ে আমরা কাটি না, তাহলে এই জন্য এটার নাম কিন্তু ইনসিজর। তাহলে মাঝখানে কর্তন দাঁত। এরপর কি বলতো, আমাদের কুকুরের মতো দাঁত আছে না? আছে কি না? সরি, কর্তন দাঁত কিন্তু আরো আছে, দাঁড়াও। কর্তন দাঁত কিন্তু এদিকে কিন্তু 2টা, এদিকে 2টা, 4টা। এরপর আমাদের একটা দাঁত থাকে যেটাকে আমরা বলি কুকুর দাঁত। তোমরা কি জানো এটার নামই কুকুর দাঁত? কুকুর থেকে ক্যানাইন কথাটা আসে, তাই না? ক্যানাইন, ক্যানাইন টিথ। তো এটাতে আমরা কি করি? কোনো ছিদ্র করি, এদের তীক্ষ্ণ দেখে বোঝা যাচ্ছে, এটা দ্বারা আমরা কোনো ছিদ্র করি, এই জন্য এটার নাম কি দাঁত মুহেব? ছেদন দাঁত, ডান। এরপর দেখবা একটু ভারী ভারী দাঁত আছে, একটু বড় বড় দাঁত এরকম, আবার একটু বেশি ভারী দাঁত আছে এরকম। আচ্ছা, বেশি দাঁত দিয়ে ফেলছি, এই পাশে দেই, দেখবা এই যে একটা ভারী দাঁত আর একটা ভারী দাঁত। এরপর কি দেখবা? আরো ভারী দাঁত, আরো ভারী দাঁত, এন্ড আরো ভারী দাঁত। তাহলে বলো তো 2টা 3টা, 2টা 3টা, তাহলে এখানে ছিল 2টা, এখানে ছিল 1টা, এখানে 2টা, এখানে 3টা। তোমরা বলো তো এই দাঁতগুলা ভারী দাঁত যেহেতু, আমি এগুলাকে কি মোলার দাঁত বলতে পারি না? বলি কি না? মোলার দাঁত। মোলার শব্দের অর্থ কিন্তু ম্যাস বা ভারী জিনিস, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পেষণ দাঁত। পেষণ, এটার উপরে কোনো কিছু পড়লে আমরা কি পিষে ফেলি না? তুমি যখন বাদাম খাও, শক্ত জিনিস খাও, এগুলোর উপরেই তুমি পেশো কিনা? তাহলে বলো তো এগুলো যে পেষণ দাঁত হয়, এর সামনে আছে এই 2টা, এদের নাম কি হবে? অগ্র পেষণ। তাহলে এগুলোর নাম যদি মোলার হয়, সামনে এগুলোর নাম হচ্ছে প্রিমোলার। কি মোলার? প্রিমোলার দাঁত। তো এই হচ্ছে আমাদের 4 ধরনের দাঁত আছে। দাঁতের আমাদের সংখ্যা জানতে হবে, আমি তোমাদের শেখাই দিচ্ছি, কারণ পরীক্ষায় কিন্তু এই যে এটা আসবে। আমি আমার একাডেমিকের সময় এই প্রশ্নটা অ্যাটেন্ড করে আসছিলাম। তাহলে প্রথম কথা হচ্ছে দন্ত সংকেত কি? দন্ত সংকেত লিখো, এইভাবে আসবে। তো দন্ত সংকেত মানে কি? দেখো আমাদের কোন ধরনের দাঁত কোথায় কতগুলো থাকে, যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো এখানে সংখ্যা পাওয়া যায়, তাদের বিন্যাস পাওয়া যায়, এবং তাদের ধরন পাওয়া যায়। 3টা জিনিস পাওয়া যায়, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে দাঁতের সংখ্যা এবং ধরন, অবস্থানও পাওয়া যায়। আমি তোমাদের দেখাচ্ছি। ধরা যাক এটা আমার উপরের চোয়াল, আমি এইভাবে দিলাম, এটা আমার নিচের চোয়াল, এই যে এটা। তাহলে দেখো আমি যে মিড লাইন করি, কর্তন কর্তন, রাইট? তারপর একটা ক্যানাইন দাঁত থাকে কিনা? তারপর দেখো একটু বড় দাঁত 1 2, তারপর আরো বড় দাঁত 1 2 3। তাহলে আমাদের যদি চোয়ালটাকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, উপরের চোয়ালের হাফে দেখো এখানে এগুলোর নাম হচ্ছে ইনসিসর 2টা, এটার নাম কি? ক্যানাইন 1টা, এই দুটোর নাম কি? প্রিমোলার 2টা, এগুলোর নাম কি? মোলার 3টা, ঠিক কিনা? সেম ব্যাপার কি এইভাবে হবে না? I2 C1, প্রিমোলার 2টা, মোলার 3টা। ঠিক এইরকম আমাদের নিচের চোয়ালের এই হাফে হবে এবং এই হাফে হবে কিনা? সো আলটিমেটলি দেখো আমরা যদি এখন দন্ত সংকেত লিখি, নিয়ম হলো এইরকম। দন্ত সংকেত আমরা কি আমাদেরটা লিখতেছি না বাচ্চাদেরটা লিখতেছি? আমরা কিন্তু স্থায়ী দাঁতটা লিখতেছি। স্থায়ী দাঁতের দন্ত সংকেত দেখো এরকম। এইটা কিন্তু ভাগ না, এটা কিন্তু ডিভাইডার না। এইটা দ্বারা বোঝায় যে উপরের চোয়াল উপরে লিখবো, নিচের চোয়াল নিচে লিখবো, রাইট? তাহলে আমি এইভাবে লিখবো। দেখো একটা কোয়াড্রেন্ট আমি লিখলাম উপরের চোয়ালের 1 2 and 3,
এই হাফটা লিখলাম। তাহলে বলো তো এইটা করার জন্য আমাকে কি 2 দিয়ে গুণ দিতে হবে না? নিচের চোয়ালের হাফটাও আমি এইভাবে লিখবো I2 C1 প্রিমোলার 2টা মোলার 3টা। তাহলে এই হাফটার জন্য আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে না? তাহলে এবার দেখো 2 3 2 5 আর 3 8, তাহলে 8 গুণ 2, এদিকে কি 8 গুণ 2, তাহলে উপরের চোয়ালে কয়টা পাইছি দেখো, উপরের চোয়ালে কয়টা 16টা, নিচের চোয়ালে কয়টা 16টা। আমরা তো দন্ত সংকেত থেকে সংখ্যা বের করতেছি কিনা, 32টি দাঁত। ঠিক আছে, তো এটা কিন্তু স্থায়ী দাঁত। বাট তোমাকে যদি কোনো কারণে বলে যে বাচ্চাদের দন্ত সংকেত বলো, তো তখন তুমি লিখবা দন্ত সংকেত কি দুধ দাঁত। দুধ দাঁত, দুধ দাঁতের সংকেত লেখা আরো সহজ, দেখো I-C প্রিমোলার অ্যান্ড মোলার। বুঝছো? এটা 2 দিয়ে তো গুণ দিতে হবে, I-C প্রিমোলার অ্যান্ড মোলার 2 দিয়ে গুণ দিতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, বাচ্চাদের কি নাই জানো, বাচ্চাদের যেটা নাই সেটা হলো এইটা নাই। মনে রাখবা বাচ্চারা কি, বেবি যারা আছে, বেবি অনেক বেশি পি করে না, পি মানে হচ্ছে মূত্রত্যাগ, প্রস্রাব করে দেয় না, করে কি না? তাহলে বেবিদের শরীরে প্রস্রাব কখনো আটকে থাকে না, পড়ে যায়। তাহলে বেবিদের পি নাই, পি মানে প্রিমোলার নাই। এভাবে মনে রাখবা, বেবিদের কি নাই, পি নাই বা প্রিমোলার নাই, মনে থাকবে? আচ্ছা, এবার দেখো আমি যদি এখন সংখ্যা বসাই 2টা 1টা, এটা যেহেতু নাই এটা 0 লিখতে হবে, কিন্তু PM0, M কিন্তু 3টা না লিখে লিখবা 2টা। এই দাঁতগুলো বাচ্চাদের তো এত দাঁত থাকবে না, 2টা থাকবে। মজার ব্যাপার কি জানো, বাচ্চাদের প্রিমোলারটাই অ্যাকচুয়ালি মোলার, বাচ্চাদের প্রিমোলারটাই মোলার। তাহলে তুমি দেখো তো প্রিমোলারে যদি আমি 2 দিতাম, মোলারে যদি আমি 0 দিতাম, একই হতো না? বাচ্চাদের অ্যাকচুয়ালি প্রিমোলারটাই মোলার, বুঝছো? তো যাই হোক, বাচ্চাদের মোলার দাঁত নাই, যেটা বলছে এইটাই। তাহলে 2 1 0 2, তাহলে দেখো 2 1 2 2 1 2, তাহলে উপরে দেখো 5 গুণ 2, নিচে 5 গুণ 2, উপরে 10টা নিচে 10টা, তার মানে টোটাল কয়টা 20টা দাঁত। তাহলে দন্ত সংকেত কিন্তু এইটাই, একটুকু শেষ, বুঝছো? নিচের টুকু না লিখলেও চলো, দন্ত সংকেত কিন্তু একটুকুই, দন্ত সংকেত একটুকুই, তোমরা শুধু এই জায়গাটাই লিখবা, এইটাই কিন্তু শুধু দন্ত সংকেত। এখন তোমাদের কলেজে কিভাবে পড়াইছে এটা তো আমার আইডিয়া নাই, তোমাদের কলেজের টিচার যখন বোর্ডের খাতা কাটবে তখন তারা কিভাবে যাবে এটাও আমার আইডিয়া নেই। সো কলেজে যা পড়াইছে তোমরা তাই পড়বে। এই যে দেখো দন্ত সংকেত এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দন্ত সংকেত এবং এই দন্ত সংকেত পড়ে ফেলবা এখান থেকে, 5-6 বছর বাচ্চার দন্ত সংকেত। আচ্ছা, এখান থেকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবা? এই জায়গাটা থেকে যদি প্রশ্ন করি, বলো তো যে মানুষের ঊর্ধ্ব চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কয়টি? আচ্ছা, এটা তো ডিভাইডার, উপরে চোয়াল উপরে, নিচে চোয়াল নিচে, তাহলে মোলার দাঁত কি 3টা না? কিন্তু এই পাশে অর্ধেক 3টা, এই পাশে 3টা, তার মানে 3 দুগুণে, এটা 2 দিয়ে গুণ করতে হবে না, এটা 6টা থাকে। যদি বলে নিচের দাঁতে প্রিমোলার কয়টা, আর নিচের চোয়ালে, তাহলে নিচের চোয়ালে আসো, এই যে এটা নিচের চোয়াল, প্রিমোলার হচ্ছে 2টা, 2 দিয়ে গুণ দিবে না, 4টা থাকে। যদি আবার এইভাবে বলতো যে নিচের চোয়ালের অর্ধেক চোয়ালে কয়টা প্রিমোলার, তখন কিন্তু 2 দিয়ে গুণ দেওয়া যাবে না, প্রিমোলার 2টা। উপরের ডানের অর্ধ চোয়ালে কয়টা প্রিমোলার, উপরের ডানের অর্ধ চোয়ালে 2টা। তো যেমনি প্রশ্ন করুক, প্রশ্ন যেন বুঝে এই সংকেত থেকে উত্তর করতে পারো, সবকিছু সিম্পল। এবার চলে আসে আমাদের পাকস্থলীর বিষয়ে কথা বলি আমরা। দেখো তো একটা জিনিস দেখো, পাকস্থলীতে কয়েকটা জিনিস থাকে। পাকস্থলীতে তুমি যখন মাংস খাবা, পাকস্থলীতে তুমি যখন মাংস খাবা, সেই পাকস্থলী কি মাংস ভাঙার জন্য এখান থেকে এনজাইম পাঠায় না? বলতো এই এনজাইমটা তো পাকস্থলীকেও হজম করে দিতে পারে, পাকস্থলীটাকে তো গুঁড়া করে দিতে পারে, কারণ এই এনজাইমটা তো মাংসকে ভাঙতে আসছিল। পাকস্থলী নিজে মাংস না, পেশি না? তাহলে পাকস্থলীর এনজাইমগুলো পাকস্থলীর কোনো ক্ষতি করে না, কেন করে না? 2, পাকস্থলী থেকে কি HCl ক্ষরণ হয় না? এই HCl যদি খাবারকে গুঁড়া করতে পারে, খাবারকে ভাঙতে হেল্প করতে পারে, কিংবা কিছু একটা করতে পারে, এই বিশাল HClটা কি পাকস্থলীকে আবার ধ্বংস করে দিতে পারে না? পারে কি না? করে না কেন? তাহলে এইটা একটা প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসে যে পাকস্থলী নিজের এনজাইমে কেন পরিপাক হয় না, পাকস্থলী নিজের এনজাইমে কেন পরিপাক হয় না, এটা আমাদের পড়তে হবে। তাহলে দেখো আমি একটা পাকস্থলীর ছবি অ্যাড করলাম, তোমাকে এক এক করে লিখতে হবে। প্রথম যে 2টা আমি এক এক করে বলি। দেখো, পাকস্থলীর অন্তর্গাত্রে পুরু মিউকাস আছে, তার মানে
এখানে এত বেশি মিউকাস আছে, এত বেশি মিউকাস যে চাইলেও এই যে এইচসিএল আছে না, চাইলেও এখানে গিয়ে ভেদ করে এই দেয়াল পর্যন্ত যাইতে পারে না। তার আগে ঘটনা শেষ হয়ে যায়, এইচসিএল নিচে নামে নিউট্রাল হয়ে যায়। তাহলে দেখো পুরো মিউকাস এইটা লিখতে হবে যে পাকস্থলীর ভেতরের দেয়ালে পুরো মিউকাস আছে। ঠিক আছে। 2 নাম্বার, যেহেতু এইচসিএল আসছেই, এইচসিএল তো খুবই তীব্র অ্যাসিড, তাহলে এইচসিএলকে তুমি যদি নিরপেক্ষ করতে চাও, এখানে কিন্তু বাইকার্বনেট ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? এই দেখো পাকস্থলীতে বাইকার্বনেট ক্ষরণ হয়। তাহলে এটা ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার মিলে প্রশমন বিক্রিয়া হয়, তাই না? তাহলে তোমার পাকস্থলীর দেয়াল বেঁচে গেল না। তাহলে 1 নাম্বার হচ্ছে অ্যাসিড যেটা ক্ষরণ হয় সেটার জন্য এই দেয়ালের মধ্যে অলরেডি মিউকাসের পুরো একটা প্রোটেক্টিভ লেয়ার আছে। 2 নাম্বার হচ্ছে অ্যাসিড যেহেতু ক্ষরণ হয়, সেই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য বাইকার্বনেট আছে। 3 নাম্বার কি দেখো, এখানে যে এনজাইমের কথা বলছিলাম না, যেটা প্রোটিন পরিপাক করতে আসে, মাংস পরিপাক করতে আসে, ওইটা তো গিয়ে পাকস্থলীকে পরিপাক করে দিতে পারে। কেন পারে না? কারণ যে এনজাইমটা আসে সে নিষ্ক্রিয়, সে নিষ্ক্রিয়। তাহলে বলো তো, পাকস্থলীতে যে এনজাইমগুলো থাকে, এনজাইমগুলো কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। তার মানে যখন তাকে সক্রিয় করতে হয়, পাকস্থলী জানে কখন সক্রিয় করতে হবে, আর যখন সক্রিয় করে তখন তো যে প্রোটেক্টিভ লেয়ার ইত্যাদি ইত্যাদি আছে ওগুলোর মধ্যে সেভ করে। এবার চলে আসি 4 নাম্বারটা। পাকস্থলীতে দেখো, পাকস্থলীতে কি এখানে কোষ আছে না, এই যে এগুলাতে, এই কোষগুলো এত দৃঢ়ভাবে কম্প্যাক্ট হয়ে লেগে থাকে যে তুমি কোনো কারণে এই এইচসিএল বলো আর এনজাইম বলো, মিউকাস পার হয়ে গেলা, মিউকাস পার হয়ে এই যে কোষগুলোতে যাবে, আবরণী কোষগুলোতে, আবরণী কোষগুলো এমন ভাবে লেগে আছে যে ওগুলো ভেদ করে তুমি ঢুকতেই পারবে না, তার আগে তো ফ্ল্যাশ হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, সেটা হলো এখানকার এপিথেলিয়াল বা আবরণী কোষগুলা কি করে এই ঘন সংলগ্ন এবং দৃঢ়ভাবে লেগে থাকে, যে অ্যাসিড টেসিড গুলা এনজাইম গুলো ভেতরে ঢুকতে পারে না। এরপর আরেকটা জিনিস দেখো, পাকস্থলীতে যেহেতু অ্যাসিড আছে, ক্ষত তো হতেই পারে, পারে না? ক্ষত হইলেও দেখো ওটা আবার রিপেয়ার হয়ে যায় 3 থেকে 6 দিন পর পর। যেগুলো ক্ষত হয়েছে, নষ্ট হয়েছে ভেতরের দেয়ালে, ওগুলো ক্লিন হয়ে আবার নতুন করে রিজেনারেশন হয় 3 থেকে 6 দিনের মধ্যে। এটা কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে, নতুন তথ্য এগুলা। ওকে, তাহলে আমরা বুঝলাম কি কি বুঝলাম। পাকস্থলীর ভেতরে পুরো মিউকাস আছে, পাকস্থলীর ভেতরে যে অ্যাসিড ক্ষরণ হয়, অ্যাসিডকে নিউট্রাল করার জন্য বাইকার্বনেট ক্ষরণ করে, পাকস্থলীর ভেতরে যে এনজাইম ক্ষরণ হয় সেগুলো আবার নিষ্ক্রিয়। পাকস্থলীর দেয়ালের দিকে যদি সামহাও যায়ও মিউকাস লেয়ার পার করে এই এনজাইম এবং অ্যাসিড, তাহলে গিয়ে দেখে ঘন সংলগ্ন দৃঢ়ভাবে আবরণী কোষগুলো আছে, এবং আবরণী কোষগুলো কি হয় 3 থেকে 6 দিন পর পর রিপ্লেস হয়, রিনিউ হয়ে যায়, রাইট? তো এই ছিল কারণ যে পাকস্থলী নিজের অ্যাসিড নিজের এনজাইম দ্বারা কেন কখনো পরিপাক হয় না, গলে যায় না। বাট প্রশ্ন হচ্ছে, দেখো কোন মানুষের যদি পাকস্থলীতে এই ব্যাকটেরিয়াটা দ্বারা, হোয়াট ইজ দিস? দিস ইজ ব্যাকটেরিয়া, হেলিকপ্টার ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টর পাইলোরি। তো এই ব্যাকটেরিয়া দ্বারা যদি সংক্রমণ হয়, তাহলে পাকস্থলীর গায়ে ক্ষত হয়, এই ক্ষতগুলোকে আমরা বলি আলসার। তাহলে আজকে দেখো, ক্যান্সার মানে তো ক্যান্সার, কিন্তু আলসার মানে কিন্তু ঘা। আমার স্কিনে যদি ঘা হয় আমি এটাকে বলবো স্কিন আলসার, আমার যদি এখানে ঘা হয় এটাকে আমি বলবো আলসার। পাকস্থলীর ভেতরে ঘা হলেও আমি কি বলবো? আলসার, ক্ষত বা ঘা, আলসার। আমরা মাঝে মাঝে ওষুধ খাই না, এই যে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, নন স্টেরয়েডাল, যেগুলা স্টেরয়েড নয়, এমন যে পেইন কিলারগুলো আছে, এগুলো যখন পাকস্থলীতে আসে না, পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে। আর খালি পেটে পেইন কিলার খাও, পাকস্থলী ফুটা করে দিবে। তাহলে দেখো, ফুটা করা মানে কি? ক্ষত করা। তাহলে পাকস্থলী কিন্তু ক্ষত হয় 2 কারণে, একটা হলো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনে, আর 2 নম্বর হচ্ছে এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা NSAID এর কারণে। ঠিক আছে? সো পেইন কিলার খাওয়ার সময় সতর্ক থাকতে হবে, ভরা পেটে খেতে হবে, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া হুদাই পেইন কিলার খাওয়া যাবে না। এবং পেইন কিলার খাওয়ার সময় অ্যান্টি আলসারেন্ট খাইতে হবে, মানে ক্ষত বিরোধী ওষুধ খাইতে হবে। তোমরা তো জানো ওমিপ্রাজলের নাম শোনো না, এই টাইপের ওষুধ। আর এইটা যদি ইনফেকশন হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে দ্রুত যাইতে হবে, কারণ পাকস্থলীতে যে ক্ষত হয় অনেক দিন লাগে সেরে যাইতে, সারতে। সো আমরা ওইটা একটা পাইলাম। এরপরের প্রশ্ন কিন্তু এইটা, বুঝছো? এরপরের প্রশ্ন এটা আমার পরীক্ষায়, কলেজের পরীক্ষা বা কোথাও আমি এটা দিছিলাম, এটা একটা প্রশ্ন। আমাদের মুখে যে লালাক্ষরণ হয় এগুলো বিভিন্ন গ্রন্থি থেকে আসে। কানের নিচের গ্রন্থি, জিহ্বার উপরে থাকে, জিহ্বার নিচে থাকে, মেন্ডিবলের নিচে থাকে, এই সব জায়গা থেকে আসে। দেখো আমাদের 3 ধরনের গ্রন্থি থাকে। দেখো, প্যারা মানে পাশে, বুঝছো? প্যারা মানে পাশে, কার? কানের পাশে। যে অটো মানে হচ্ছে কান, কানের পাশে। তাহলে এটার নাম কি হবে বলতো? প্যারোটিড গ্রন্থি। কান কয়টা? 2টা। তাহলে এই যে এখানে থাকে,
এবং মজার ব্যাপার হলো এইটা মামস নামক ভাইরাস দ্বারা এইটা কিন্তু ফুলে যেতে পারে। ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা নাই, বাট মামস দ্বারা এটা ফুলে যেতে পারে। ঠিক আছে, এবং এই গ্রন্থিটাই সবচেয়ে বড় লালা গ্রন্থি। এটা কিন্তু পরীক্ষায় আসবে এগুলা, যে লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় কোনটা, কানের পাশে যেটা থাকে, প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, কানের পাশে যে গ্রন্থিটা, সে তো মুখের ভেতরে লালা পাঠায় না, কোন পাশে পাঠায়? ও কিন্তু যে পাইপটা পাঠায় আমাদের যে উপরের দিকে যে দ্বিতীয় মোলার আছে না, এই মোলারের অপোজিটে, মানে এই মোলার দাঁত আর গাল এর মাঝখান থেকে যে আঙ্গুল ঢোকা, এই যে এখানে ক্ষরণ করে, ওইটাই বলছে। এই যে দেখো একটি নালী বেরিয়ে যায়, উপরের যে মোলার দাঁত আছে তার বিপরীতে ওখানে লালাগুলো ফেলে দেয়। তাহলে এখানে চাপ দাও, এই যে এখানে চাপ দাও, দেখবা মুখের মধ্যে লালা চলে আসবে। ঠিক আছে, এবার চলে আসে সাবমেন্ডিবুলার গ্রন্থি। দেখে কি মনে হচ্ছে? সাব মানে হচ্ছে নিচে, আর মেন্ডিবুলার মানে হচ্ছে মেন্ডিবলের নিচে। ঠিক আছে, এই যে দেখো প্রতি মেন্ডিবলের এই যে কোনাটা আছে না, দেখো আমাদের মেন্ডিবল যদি হয় এইরকম করে আমরা ভাবি, এইরকম করে ভাবি, এই যে এটা কোনাটা, তাহলে মেন্ডিবলের যে কৌণিক অঞ্চলের নিচে এখানে একটা আছে, ওই পাশে আর একটা আছে। ঠিক আছে, এটা কোথায় উন্মুক্ত হচ্ছে? তাহলে এখানকার যে মেন্ডিবলের নিচের গ্রন্থিটা বা সাব মেন্ডিবুলার গ্রন্থিটা, আমাদের জিহ্বা দেখো একটা টাই দ্বারা কিন্তু লেগে আছে, এটা জিহ্বা, হ্যাঁ আছে না একটা পর্দা জিহ্বার নিচে, ওটার নাম ফ্রেনুলাম। ওই ফ্রেনুলামের পাশে, এই ত্বকটার এই পাশে আর এই পাশে এখানে উন্মুক্ত হয়। ওই লেখা আছে দেখো, জিহ্বার নিচের ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়, মানে এখানকার রসটা ওখানে গিয়ে ঢেলে দেয় জিহ্বার নিচে। এরপরে আরেকটা আছে, তার নাম হচ্ছে, আচ্ছা এটা লিখি, সাবমেন্ডিবুলার ইত্যাদি ইত্যাদি। সাবমেন্ডিবুলারকে কিন্তু সাব মেক্সিলারিও বলে, বুঝছো? কারণ মেক্সিলার নিচে ওরা, মেন্ডিবুলার তো নিচেই, মেক্সিলারও নিচে, সাব মেক্সিলারি বা সাবমেন্ডিবুলার। এবার চলে আসে সাবলিঙ্গুয়াল। তোমরা কি জানো লিঙ্গুয়াল মানে ভাষা, আর ভাষা মানে কি? জিহ্বা না? তাহলে সাবলিঙ্গুয়াল মানে কি? সাব টং, জিহ্বা, জিহ্বার নিচে, এই জন্য এটাকে বলা হয় সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। ওকে, জিহ্বার নিচে ওই যে ফ্রেনুলামের উপরেরটা কি, এই ফ্রেনুলামের দুই পাশে দিছে না, এটা করে কি ফ্রেনুলামে উন্মুক্ত হয়। ফ্রেনুলামের এখানে আয়নাতে দেখলে দেখতে পাওয়া যায়, ফ্রেনুলামের এখানে দেখা যায়, মুখটা দেখা যায়, উপরতে জিহ্বাটা চাপ দিলে লালা বের হচ্ছে, ওটা দেখা যায়। সো আশা করছি বুঝতে পেরেছো, আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। ভালো করে দেখো, কয় ধরনের? 3 ধরনের। কয় জোড়া? 3 জোড়া। তাহলে সংখ্যা আর ধরন এই জিনিসটা মনে রাখতে হবে। কানের নিচে প্যারোটিড, মেন্ডিবলের নিচে সাবমেন্ডিবুলার, আর জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। যেটা প্যারোটিড, মামস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা এখানে প্রচন্ড পেইন হয় আর কি, গাল ফুলে যায়। তো প্যারোটিডটা আমাদের উপরের চোয়ালের দ্বিতীয় মোলারের অপোজিটে উন্মুক্ত হয়, সাবমেন্ডিবুলারটা আমাদের ফ্রেনুলামের পাশে, এবং সাবলিঙ্গুয়াল যেটা, সেটা ফ্রেনুলামে গিয়ে উন্মুক্ত হয়, লালা ঢেলে দেয়। ঠিক আছে, সো এটা জানতে হবে, এটা 100% লিখে রাখো, দন্ত সংকেতের পর যেটা দিছিলাম, এবং এইটা সব 100%। লালার কাজ, এগুলো তো পারবা না, লালার কাজ কি জিনিস? তবে আটকে যাবা কোন জায়গায়? দেখো আমাদের লালা যদি দেখো এখানে জেরোস্টোমিয়া বলে একটা কথা আছে, এই মনে রাখবা, জেরো মিনস ড্রাই, আর স্টোমা মিনস মাউথ। তাহলে বলো তো, আমাদের লালা যদি ক্ষরণ না হয়, আমাদের মুখটা কি শুকায় যাবে না? দিস ইজ কল্ড জেরোস্টোমিয়া, শুকনা মুখ। শুকনা মুখ হলে কথা বলা, গান গাওয়া, খাওয়া সবকিছুই কষ্টকর হয়ে যাবে। ওই কথাগুলো কিন্তু এখানে বলা আছে, যে লালাক্ষরণ কমে যায়, কথা বলতে অসুবিধা হবে। এই ধরনের পরিস্থিতিকে বলা হয় জেরোস্টোমিয়া। ঠিক আছে, লালার মধ্যে কি মিউসিন নামক একটা প্রোটিন থাকে না, এজন্যই কিন্তু লালা পিচ্ছিল। তাহলে বলো তো, লালা বা মিউকাস এর মধ্যে কি আছে যার জন্য লালাগুলো পিচ্ছিল? মিউসিন নামক একটা প্রোটিন আছে। তোমরা কি জানো আমাদের লালার মধ্যে 2টা এনজাইম আছে? লালায় 2টা এনজাইমের নাম কি? এইভাবে মনে হয়, টাম, তাতে টায়ালিন মতে মল্টেস। তাতে কি মুহেব? টায়ালিন মতে মল্টেস। টায়ালিনের কিন্তু আরো একটা নাম আছে, যেটাকে আমরা বলি স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। বলো লালায় কয় ধরনের এনজাইম আছে? 2 ধরনের, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। নামের মিনিংটা দেখো, স্যালাইভা মানে হচ্ছে লালা, তার মানে এই টায়ালিনটা লালাতেই থাকে। 2 এজ আছে শেষে, তার মানে এনজাইম, এটা একটা এনজাইম। অ্যামাইলো শব্দের অর্থ শর্করা বা স্টার্চ, তার মানে এরা স্টার্চ বা শ্বেতসারকে ভাঙে। আলফা মানে হচ্ছে আলফা বন্ধন, তার মানে
স্টার্চ বা শ্বেতসারের আলফা বন্ধনটাকে ভাঙে এমন একটি এনজাইমের নামই হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, যেটাকে আমরা বলি টায়ালিন। টায়া শব্দের অর্থ লালা। আর কি মল্টেজ। যদি কখনো প্রশ্ন আছে কোনটা বেশি থাকে, বলবো যে টায়ালিনের পরিমাণে বেশি থাকে। দুইটার মধ্যে টামের মধ্যে টাটাই বেশি থাকে। ক্লিয়ার? তো টায়ালিনটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। এটাকে সক্রিয় করার জন্য আমাদের কি লাগে জানো? এই যে ক্লোরাইড আয়ন লাগে। দেখো স্যালাইভারি আলফা অ্যামাইলেজটাকে সক্রিয় করতে আমাদের ক্লোরাইড আয়ন দরকার পড়ে। তাহলে এইটা মনে রাখা জরুরি। ওই যে ওখানে যে টার্মটা আছে এটা মনে রাখা জরুরি। আর বাকি যে দেখো এনজাইমের নাম তো এখানে আছে। লালা কিন্তু এই একটা ট্রিক শেখাই দেয় তোমাদের। এই পাকস্থলী থেকে উপরে যারা সবাই অ্যাসিড, তাহলে মুখে কি এটা মুখ না মুহে, তাহলে এটাও অ্যাসিড, পাকস্থলীও অ্যাসিড। এরপর যারা আছে সবাই বেসিক পরিবেশ, ক্ষারীয় পরিবেশ। ঠিক আছে, বাকি সবাই ক্ষার। যকৃৎ পিত্তথলি থেকে ক্ষার আসে, তারপর হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষার আসে, অন্ত্রের গুলোও ক্ষার। তাহলে বলো তো মুখের ভেতর অ্যাসিডিক পরিবেশ থাকলে আমাদের দাঁতগুলো নষ্ট হয়ে যাবে না? দাঁতের কি এনামেলটা নষ্ট হয়ে যাবে না? এই জন্য দেখো এখানে বাইকার্বনেট আছে, যেটা আমাদের ওই অ্যাসিডটাকে কমিয়ে দাঁতের এনামেলের ক্ষয়রোধ কমায়। তাহলে কেমনে মনে রাখবো? উপরে অ্যাসিড, তাহলে আমাদের দাঁত অ্যাসিডে নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাই, আমাদের শরীরে যতগুলো মিউকাস আছে, মিউকাসের মধ্যে একটা করে এনজাইম থাকে, ব্যাকটেরিয়া ভাঙার এনজাইম। ভাঙা মানে কি? লাইসো বা লাইসিস, আর এনজাইম মানে এনজাইম। লাইসিস এনজাইম, লাইসিস করে যে এনজাইম তাকে বলা হয় লাইসোজাইম। তাহলে দেখো তো আমাদের লালায় কোন এনজাইম থাকবে? লাইসোজাইম থাকে। কি করবে? ব্যাকটেরিয়াকে ভাঙা ফেলবে। আচ্ছা, লালার সেম জিনিসটা যদি আমি বলি, এই সেম জিনিসটা হচ্ছে লালার যে লাইসোজাইম আছে, তাহলে সেম ব্যাপারটা যদি আমি বলি হচ্ছে প্রস্রাবের নালীর ভেতরে বা জনন নালীর ভেতরে, ভেজাইনা বা যোনিপথের ভেতরে, এখানেও লাইসোজাইম থাকবে না? এখানেও লাইসোজাইম থাকবে। আচ্ছা, সো মোটামুটি শেষ। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ লালা, মানে হচ্ছে লালা ক্ষমতা আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার। কিভাবে কাজ করে? ওই যে দেখোই যে ওর মধ্যে লাইসোজাইম আছে, যেটার মাধ্যমে সে ব্যাকটেরিয়া মারে। যকৃতে চলে আসি। যকৃতটা খুবই ইম্পর্টেন্ট। যকৃতটা আমি সময় নিয়ে বোঝাবো। যকৃত থেকে প্রশ্ন আসবেই, আগেরগুলো 100% আসবে, যকৃতটাও 100% আসবে। ঠিক আছে, খুবই সহজ। দেখো প্রথমে যকৃতের আণুবীক্ষণিক গঠন বলছে। যকৃত কাইটা যদি আমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, তাহলে যকৃতের কোষ তো দেখতে পাবো না। যকৃতের কোষকে কি বলা হয়? হেপাটিক কোষ বা হেপাটোসাইট। মজার ব্যাপার হচ্ছে এগুলো বহুভুজাকার। যকৃতের কোষ কিন্তু বহুভুজাকার। হেপাটোসাইট এই যে পাইছি। আচ্ছা বলো তো, এখানে যদি একটা শিরা থাকে, মনে হচ্ছে না সবকিছুর কেন্দ্রে আছে, এই জন্য এটাকে বলে কেন্দ্রীয় শিরা বা সেন্ট্রাল ভেইন। নামটা শুধু শুনে রাখো, মনে না রাখলে কোনো প্রবলেম নাই। আর বলো তো, যে মাঝে মাঝে সাইনাসের মতো কিছু গহ্বর লাগতেছে না? সাইনাসের মতো বা গহ্বরের মতো। তাহলে বলো তো সাইনাস যোগ অয়েড, সাইনোসয়েড না? তাহলে আমরা দেখো এখানে শিরা পাবো কেন্দ্রীয় শিরা, আর এই যে যকৃত কোষের ফাঁকে ফাঁকে যে সাইনাসের মতো পাবো, দোজ আর কল সাইনোসয়েড। আর কোষগুলোর নাম হচ্ছে হেপাটোসাইট। ডান ডান। আচ্ছা, এখন একটা মজার জিনিস শেখাই এখানে তোমাদের। এই যে সাইনোসয়েড বা এইসব জায়গায় একটা ম্যাক্রোফেজ থাকে। কি থাকে বলতো? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজ কি? জীবাণু ধ্বংস করা, জীবাণুকে মেরে খেয়ে ফেলা, তাই না? এই ম্যাক্রোফেজটার এখানে আমরা একটা স্পেশাল নাম দেই, এটাকে আমরা বলি কাফার কোষ। কি কোষ? কুফার কোষ বা কাফার কোষ। তো এখন যদি আমি প্রশ্ন করি, বলো তো বাবা, 120 দিন পর যখন একটা আরবিসি এই জায়গায় চলে আসে, আরবিসিটাকে তো ভেঙে ফেলতে হবে। কে করে? এই কাফার কোষ করে। এখানে যদি কোনো জীবাণু আসে, কে করে? ধরে। এই কাফার কোষ ধরে। যে কোনো কিছু প্রসেসিং কে করে? এই কাফার কোষ করে। তো এই জিনিসটা মনে রাখবা, পরীক্ষায় কিন্তু এটা আসবে যে যকৃতে ফ্যাগোসাইটোসিস করে কে? কাফার কোষ। ওকে। ফুসফুসে কে করে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ফুসফুসে কে করে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। রাইট? আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। বাট যে জিনিসটা ছাড়া যাওয়া যাইতো না সেটা হলো, দেখো এটা যদি তোমার যকৃত হয়, সবসময় আমাদের আবরণগুলো পড়তে হয়। এইটার উপর একটা ক্যাপসুল আছে, বুঝছো? ক্যাপসুল মানে কি? আবরণ না। এই ক্যাপসুলটার নাম হচ্ছে এই যে গ্লিসন্স ক্যাপসুল। কি? গ্লিসন্স ক্যাপসুল। এবং তুমি কি জানো এটা গ্লেজ দেয়, চকচক করে। যে জায়গা থেকে তুমি এটা থাকবে না, ওই জায়গায় চকচক দেখা যাবে না। তো এই গ্লিসন্স মানে কিন্তু ওই চকচকে না, এইটা একটা নাম। ওকে। কিডনির উপরে যে আবরণ, তারও নাম কিন্তু ক্যাপসুল। ক্যাপসুল মানে আবরণ। এই যে আমরা গ্যাসের ওষুধ খাই না, এটাকে ক্যাপসুল কেন বলি? কারণ গ্যাসের ওষুধটা ভেতরে থাকে, ওর উপর একটা আবরণ থাকে, জেলাটিনের আবরণ থাকে। ওই আবরণ মানে ক্যাপসুল। তাহলে বলো তো যকৃতের আবরণ কি? গ্লিসন্স ক্যাপসুল।
যকৃতের ভেতরে ম্যাক্রোফেজের নাম কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। যকৃতের যে গহ্বরগুলো পাওয়া যাচ্ছে এগুলোর নাম কি? সাইনুসয়েড। অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোথায় থাকে? সাইনুসয়েডে থাকে, ঠিক কি না? যকৃতের কোষগুলো কত ভুজাকার? বহু ভুজাকার বা ষড়ভুজাকার। ওকে, যকৃতের যে কোষগুলো আছে এদের নাম কি? আরে যকৃৎ কোষ বা হেপাটিক কোষ বা হেপাটোসাইট, সেম জিনিস, ডান। যকৃতের বিপাকীয় এবং সঞ্চয়ী কাজ একই জিনিস, বুঝছো? যকৃৎ কি সঞ্চয় করে রাখতেছে সেইটা হলো সঞ্চয়ী কাজ। কিভাবে সঞ্চয় করছে মানে বিক্রিয়াগুলো আর কি, কিভাবে কনভার্সন করতেছে ওইটা হলো বিপাকীয় কাজ, ঠিক আছে? তো প্রথমে আমি শর্করার পুরো ব্যাপারটা তোমাদের বোঝাই। দেখো, শর্করার সাথে লিপিডটাও চলে আসবে। ধরা যাক পরিপাক নালী, এইটা পরিপাক নালীতে তুমি স্টার্চ খেয়েছো, হ্যাঁ, স্টার্চটা আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হবে। তো রক্তনালী আছে, এই রক্তনালীগুলোকে বলা হয় একসাথে হয়ে যখন যকৃতে চলে যাবে তখন এটাকে বলা হয় পোর্টাল শিরা, হ্যাঁ, পোর্ট করে নিয়ে যাচ্ছে। তো ধরা যাক এইভাবে স্টার্চ থেকে আমরা গ্লুকোজ পেলাম, গ্লুকোজগুলো সবগুলো যকৃতে আসলো, তাহলে অনেকগুলো গ্লুকোজ আসলো, তাই না? তখন যকৃৎ করে কি? যকৃতের উদ্দেশ্য থাকে কিন্তু তিনটা। এক, যতটুকু গ্লুকোজ আমার সারা দেহে এখন দরকার যকৃৎ ওগুলোকে পাঠিয়ে দেয়। এরপর যখন দেখে দেহের নিড ফিল আপ হয়ে গেছে, অতিরিক্ত গ্লুকোজ এখনো আছে, সেগুলোকে সে গ্লাইকোজেনে কনভার্ট করে যকৃতে জমা রাখে। গ্লাইকোজেনে কনভার্ট করে জমা রাখে। কেন গ্লুকোজকে জমা রাখে না? কারণ গ্লুকোজ সেটা হলো দ্রবণীয় পানিতে। তো যে জিনিস গলে যায় সেই জিনিসকে তো জমা রাখা যাবে না, তাকে অদ্রবণীয় গ্লাইকোজেন হিসাবে জমা রাখতে হবে, তাই না? আচ্ছা, আর গ্লাইকোজেন তো হচ্ছে গ্লুকোজের একটা পলিমার হিসাবে যদি থাকে তাহলে অনেকগুলোকে আমি একসাথে জমা রাখতে পারবো। এখন দেখো, প্রয়োজন অনুযায়ী পাঠিয়ে দিল, এরপরে অতিরিক্ত থাকলে ওগুলো জমা রাখবে। জমা রাখার একটা লিমিট আছে, 100 গ্রাম পর্যন্ত সে গ্লাইকোজেন জমা রাখতে পারে। 100 গ্রামের যখন লিমিট শেষ হয়ে যায় তখন সে করে কি? ওগুলাকে চর্বিতে কনভার্ট করে বা লিপিডে কনভার্ট করে। তার মানে তুমি ভাত খাইতেছো, তোমার দেহে দেখো চর্বি বাইরে যাইতেছে। কেন? কারণ অতিরিক্ত ভাত খেয়ে ফেলছো। তাহলে ভাত খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে। দেখো, গ্লুকোজ সারা দেহে পাঠিয়ে দিল, তাই না? কোথায় পাঠিয়ে দিল? রক্তের মাধ্যমে সারা দেহে। এই জিনিসগুলো তোমাকে শুধু ব্যাখ্যা করতে হবে। এরপর কি করলো? যে গ্লুকোজগুলো এখন অতিরিক্ত থেকে গেল সেগুলোকে সে কিসে কনভার্ট করতেছে? গ্লাইকোজেনে কনভার্ট করতেছে, ঠিক আছে? গ্লাইকোজেন কতটুকু সে জমা রাখতে পারবে? 100 গ্রাম পর্যন্ত সে গ্লাইকোজেন জমা রাখতে পারবে। তো তোমরা বলো তো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করাকে আমরা কি গ্লাইকোজেন যোগ জেনেসিস বলবো না? গ্লাইকোজেন জেনেসিস করতেছে, তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে কনভার্ট করে, ঠিক আছে? এরপরও আমাদের কাছে অতিরিক্ত গ্লুকোজ থেকে গেল, কি করবে বলো তো? এই অতিরিক্ত গ্লুকোজগুলোকে সে লিপিডে কনভার্ট করবে, লিপিড বা ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? তো কোশ্চেন ইজ, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে, লিপিড যেহেতু তৈরি হইল তাহলে লিপিড যোগ জেনেসিস বা লাইপোজেনেসিস, ঠিক না? তো ডান, মোটামুটি গ্লুকোজের এখন কাজ শেষ হয়ে গেল। এখন ভবিষ্যতে বলো তো, আমি খাইলাম না কিছু, মানে আমার আর এদিক থেকে কোনো সাপ্লাই নাই, এদিক থেকে কি নাই? সাপ্লাই নাই। তখন কি হয়? রক্তে তো অলরেডি গ্লুকোজগুলো শেষ হয়ে গেছে, তখন যকৃৎ করে কি? এই গ্লাইকোজেনগুলোকে গ্লুকোজে কনভার্ট করে আবার পাঠায় দেয়। তো যখন উল্টা দিকে চলে আসে আমরা এটাকে কি ভাঙতেছি না, লাইসিস করতেছি না। তাহলে লাইসিস বললে আমরা কি বলবো? গ্লাইকোজেন যোগ লাইসিস বা গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সে গ্লুকোজে কনভার্ট করলো। এরপর কি হইলো? আবার ওই গ্লুকোজগুলো দেহের নিড অনুযায়ী চলে গেল। এইভাবে একটা সময় কি এইটা শেষ হয়ে যাবে না? এটা শেষ হয়ে গেলে তখন যকৃৎ কোথায় হাত দিবে? এই যে লিপিড হিসাবে যেগুলো জমা রাখছি, লিপিডগুলোকে ভেঙে গ্লুকোজ বানাবে, গ্লুকোজগুলো সারা দেহে পাঠিয়ে দেবে। এবার কিভাবে ভাঙে দেখো, লিপিড থেকে যখন সে গ্লুকোজ বানায় তখন আমরা এটাকে বলবো লিপিড লাইসিস করতেছে, তাহলে লাইপোলাইসিস, ঠিক আছে? তার মানে এই যে দেখো 4টা প্রক্রিয়া আছে, এই 4টা প্রক্রিয়ার নাম তোমাকে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এখানে তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে দেখো, আলটিমেটলি তো গ্লুকোজ যাচ্ছে রক্তে, তাই না? তো তোমরা দেখো, এই প্রক্রিয়ায় কিছু হরমোন জড়িত থাকে। এই প্রক্রিয়ায় কি জড়িত থাকে? হরমোন জড়িত থাকে।
তো ইনসুলিন নামক একটা হরমোন আছে যেটা এই গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তো দেখো আমি যা যা বলছি সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, একটা হলো সঞ্চয়ী রূপটা পেলাম, যে যকৃৎ সঞ্চয় করে গ্লুকোজ কোন প্রক্রিয়ায়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। ডান। তারপর দেখো যকৃৎ আর কি কি সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে। মনে রাখবা যকৃতের ভেতরে রক্ত কিন্তু সবসময় ফ্লো অবস্থায় থাকে, বুঝছো। তারপরে যে কোনো মোমেন্টে তুমি যদি যাও 1500 ml রক্ত পাবা বা 1500 ঘন সেন্টিমিটার রক্ত পাবা তুমি। তাহলে এই প্রশ্নটা আসে যে যকৃতে কতটুকু রক্ত থাকে। যেহেতু 1.5 লিটার রক্ত যেহেতু থাকে, এই জন্য আমরা এটা কি রক্তের ভান্ডার বলতে পারি না, রক্তের রিজার্ভার বলতে পারি না। ইয়েস পারি, কিন্তু ব্লাড ব্যাংক কথাটা আসলে কিন্তু প্লিহার কথা চলে আসবে। ঠিক আছে, প্লিহাতে অল্প পরিমাণ রক্ত থাকে, প্রায় 150 ml এর মতো, বাট ওইটা কিন্তু জমা থাকে ওখানে। তো যাই হোক, আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা দেখলাম যে কিভাবে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করলো, এরপর দেখলো রক্তগুলোকে কিভাবে সঞ্চয় করতেছে, এরপর ভিটামিন সঞ্চয় করে। ভিটামিনের ক্ষেত্রে কিন্তু কথা আছে, যকৃৎ সব ধরনের ভিটামিন সঞ্চয় করতে পারে, বাট কিছু ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয় আর কিছু ভিটামিন হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, এটা মনে রাখা খুব সহজ। পানিতে দ্রবণীয় দেখো ভিটামিন বি এবং ভিটামিন সি, বিসি পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে বাকি রইল কি আডেক, এ ডি ই কে, এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে পরীক্ষায় যখন তোমার সঞ্চয় ভূমিকা আসবে, তুমি বলবা যে এখানে ভিটামিন সঞ্চয় রাখে কোন ধরনের ভিটামিন, কিছু চর্বিতে দ্রবণীয় এবং কিছু পানিতে দ্রবণীয় ভিটামিন জমা রাখে। তাহলে বি যেগুলা, সেগুলা কি, সেগুলো হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। বি এর আবার দেখো ভিটামিন B12, B9, এগুলা হচ্ছে পানিতে দ্রবণীয়, তাই না? তো যাই হোক না কেন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। দেখো ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, এই দুইটা কিন্তু আমাদের রক্ত তৈরিতে কাজে লাগে। তোমরা দেখবা কোনো মায়ের যখন পেটে বাচ্চা আসে, তখন তো বাচ্চার জন্য ব্লাড তৈরি হওয়ার জন্য তো কাঁচামাল দিতে হবে, তখন কিন্তু এই যে ভিটামিন B12 ফলিক অ্যাসিড দেয় বাচ্চার মাকে। ঠিক আছে, ভিটামিন B12 যদি তুমি কম খাও, তাহলে তোমার শরীরে কি রক্ত ঠিকঠাক তৈরি হবে? হবে না, তোমার শরীরে একটা রক্ত স্বল্পতা তৈরি হবে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, রক্ত স্বল্পতা। তো যাই হোক, এবার চলে আসি আরেকটা জিনিস, পিত্তরস সঞ্চয়। দেখো যকৃৎ কিন্তু পিত্তরস সঞ্চয় করে না, পিত্তরস সঞ্চয় করে আরেকজন। দেখো পিত্তরস সঞ্চয়ের ব্যাপারটা যেহেতু আসলো, তাহলে যকৃৎ কি পিত্তরস তৈরি করে। আর তৈরি করার পর দেখো যকৃতের নিচে একটা থলি আছে, এই যে এরকম একটা থলি আছে, যেটা এদিক থেকে এসে জমা রাখে, পরে আবার পরিপাক নালীতে পাঠায়, তৈরি করে এখানে আর সঞ্চয় করে এখানে। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পিত্তরস কে তৈরি করে, কে ক্ষরণ করে? যকৃৎ। পিত্তরস জমা রাখে কে? পিত্তথলি। ঠিক আছে, ডান। তাহলে আমরা সঞ্চয়ী ভূমিকাগুলো দেখতেছি। এবার চলে আসি চর্বি এবং অ্যামিনো অ্যাসিড। ব্যাপারটা খুবই সহজ, প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আমাদের যকৃতে আসে, প্রোটিন যখন খাই আমরা অ্যামিনো অ্যাসিড আসে, যেগুলার দর থেকে মানে যদি সঞ্চয় করে রাখার ব্যাপার থাকে, দেখি এখানে আছে কিনা, শর্করা দেহে কই যেন, এই যে অ্যামিনো অ্যাসিড জমা রাখে, যকৃৎ চর্বি জমা রাখতেই পারে, একটু আগে আমরা দেখলাম না, লিপিড জমা রাখে। এবার চলে আসে খনিজ লবণ। খনিজ লবণ মানে হচ্ছে আয়নগুলা, যকৃতের মধ্যে কিন্তু আয়ন জমা থাকে। দেখো এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আয়রন জমা রাখে, বুঝছো। তোমার যখন আরবিসিটা ভেঙে যায় না, আরবিসি ভেঙে গেলে আমরা হিম এবং গ্লোবিন পাবো কিনা, এই হিম আছে না, হিমের মধ্যে কিন্তু আয়রন আছে, বুঝছো। এই আয়রনটার চারপাশে প্রোটিন যখন যুক্ত হয়, তখন এটাকে আয়রন না বলে বলা হয় ফেরিটিন। এই ফেরিটিন অবস্থায় কিন্তু আয়রনটাকে জমা রাখে কে? যকৃৎ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা জানো আয়রন খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কম পাওয়া যায়, যে কারণে আমাদের আয়রনটা দেহ থেকে আমরা সহজে বের করতে পারি না। আয়রন দিয়ে কিন্তু রক্ত তৈরি হয়, কারণ দেখো রক্ত ভেঙে আয়রন পাইছি, আবার রক্ত তৈরির জন্য আয়রনটা যেন পাঠাইতে পারি। এই জন্য যকৃৎ করে কি, আয়রনটাকে ভবিষ্যতের জন্য জমা রাখে। কি রূপে জমা রাখে? প্রোটিন রূপে। তাহলে আয়রনের প্রোটিন রূপের নাম কি? ফেরিটিন। মাথায় রাখবা এটা, ওকে। এইটাই কিন্তু আবার হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। এবার চলে আসে যকৃতের বিপাকীয় ভূমিকা কি। দেখো বিপাক শব্দের অর্থ বিক্রিয়া, আমি কি একটু আগেই বলছি। এখন বিক্রিয়াগুলো কি কিভাবে হয় আমরা তো জানি। দেখো গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, এক এক করে বলি। বলো তো, তুমি যখন গ্লুকোজ খাচ্ছ, গ্লুকোজগুলো যখন গ্লাইকোজেন হচ্ছে, জমা থাকতেছে, তাহলে এটার নাম কি? গ্লাইকোজেনেসিস না? ডেফিনেটলি গ্লাইকোজেনেসিস। এবং এইটা কে নিয়ন্ত্রণ করে? ওই দেখো ইনসুলিন আছে, ইনসুলিন নিয়ন্ত্রণ করে। তাহলে যত বেশি ইনসুলিন, গ্লাইকোজেনের পরিমাণ তত বেশি,
যত কম ইনসুলিন গ্লাইকোজেনের পরিমাণ তত কম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বলে একটা টার্ম আছে। এটা ভাঙলে কি গ্লাইকোজেনোলাইসিস না, এটা তো আমরা জানি। এবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই দেখো এখানে নিও বলে একটা কথা আছে, নিও শব্দের অর্থ হচ্ছে নিউ। এই আর গ্লুকোজ মানে হচ্ছে গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে হচ্ছে নিউ, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি। তাহলে বলো তো গ্লুকোজ তৈরি হবে না এই প্রক্রিয়ায়? নিউ মানে কি জানো? যার কাছে গ্লুকোজ আসার কথা না তার কাছ থেকে আসতেছে। তাহলে নন শর্করা থেকে আসলে সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলবো। তাহলে এবার দেখো, যে নন শর্করা সে যদি সামহাউ গ্লুকোজ তৈরি করে, তাহলে আমরা এটাকে কি বলবো? যে গ্লুকোজ তো শর্করা, তাহলে এমন শর্করা আসলো যেটা নন শর্করা উৎস থেকে আসলো, দিস ইজ কল গ্লুকোনিওজেনেসিস। এটা মাথায় রাখবা, মাঝে মাঝে শর্করা তৈরির জন্য আমাকে নন শর্করা উৎসের উপর হাত দিতে হয়। কোথায় হাত দিতে হয়? প্রোটিন লিপিডে হাত দিতে হয়। লাস্টেরটা দেখো গ্লাইকোজেনোলাইসিস। এই যে বলছিলাম না, গ্লুকোজগুলো গ্লাইকোজেন রূপে জমা রাখে, গ্লাইকোজেন রূপে জমা রাখাকে বলা গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন থেকে আবার যখন গ্লুকোজ তৈরির প্রয়োজন পড়ে, তাহলে গ্লাইকোজেনগুলোকে লাইসিস করতে হয়, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া, আবার গ্লুকোজ পায়, এগুলো আবার রক্তে চলে যায়। ওইটাই কিন্তু এখানে বলছে লাইপোজেনেসিস। কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম না এই জিনিসগুলা, এখানে দেখাইছিলাম না যে গ্লুকোজ গুলোকে লিপিড জমা রাখে, লিপিডগুলোকে আবার পরবর্তীতে গ্লুকোজ হিসেবে দরকার পড়লে গ্লুকোজে কনভার্ট হয়, সেটার নাম হচ্ছে লাইপোলাইসিস। জমা লিপিড তৈরি করাকে লাইপোজেনেসিস, লিপিড ভাঙাকে বলা হয় লাইপোলাইসিস। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আছে যে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে পার্থক্য কি? দেখো, গ্লুকোজ যখন গ্লাইকোজেন হয় তখন কিন্তু এটার নাম হচ্ছে, ওই যে ওইটার দিকে তাকাও, গ্লাইকোজেন জেনেসিস, যেহেতু তাহলে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন যখন ভেঙে আবার গ্লুকোজে কনভার্ট হয়, তাহলে এটাকে লাইসিস করতেছি, তাহলে গ্লাইকোজেন যোগ লাইসিস, গ্লাইকোজেন যোগ লাইসিস, তার মানে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে দেখছো এইটা থেকে ওইটা, ওইটা থেকে আবার এইটাই হলো অ্যাকচুয়ালি পার্থক্য। দেখো গ্লাইকোজেনেসিস কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। গ্লাইকোজেনোলাইসিস কি? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, এই যে দেখো গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, এবার দেখো প্রভাবক কি? আমরা তো জানি যে গ্লাইকোজেনের পরিমাণ বাড়ায় ইনসুলিন, তাই না? কিন্তু গ্লাইকোজেন থেকে গ্লুকোজের পরিমাণ কিন্তু আবার বাড়ায় ইনসুলিনের আরেকটা প্রতিপক্ষ আছে, একই জায়গা থেকে জন্ম নেয়, আপন ভাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয় থেকে জন্ম নেয়, তার নাম হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে, তাহলে দেখো তোমরা একটা জিনিস দেখো তো, গ্লুকাগনের কারণে কি গ্লুকোজের পরিমাণ বাড়ে না? খারাপ না এটা? রক্তে যদি গ্লুকোজের পরিমাণ খুব বেড়ে যায়, এই যে এর কারণে বাড়ে। তো তখনই তো আমরা রক্তের গ্লুকোজ কমাই বা চিনি কমাই বা শর্করা কমাই, সুগার কমাই, কার মাধ্যমে? ইনসুলিনের মাধ্যমে, গ্লুকোজগুলোকে কনভার্ট করে দিয়ে দিই। এই জন্য দেখো এইটা আছে বলে কিন্তু আমাদের গ্লুকোজগুলো বা চিনিগুলো কমে, সুগারগুলো কমে, ফলে আমাদের ডায়াবেটিস থেকে আমাদের কি নিয়ন্ত্রণে থাকে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই তিনটা জিনিস। এবার চলে আসি, আমরা তো শর্করার বিপাক, লিপিডের বিপাক, নানা ধরনের বিপাক দেখেছি। এবার আমরা প্রোটিনের বিপাক নিয়ে কথা বলি। এটা খুবই সহজ। তুমি যখন পরিপাক নালীতে প্রোটিন খাবা, এগুলো এমিনো অ্যাসিডে কনভার্ট হয়। এমিনো অ্যাসিডটা যখন যকৃতে আছে, হেয়ার ইজ যকৃত, তো এমিনো অ্যাসিডটা আসছে। তোমরাই বলো তো, এমিনো অ্যাসিড থেকে আমি যদি অ্যাসিডটা বের করি, এটার নাম কি? একটা অ্যাসিড পাবো না, কিটো অ্যাসিড। তাহলে এমিনো অ্যাসিড থেকে অ্যাসিড বাইর করে দিলাম, তাহলে এমিনটা এখন বাকি রইলো NH2, তাই না? এটার সাথে হাইড্রোজেন বা প্রোটন যুক্ত হইলো, হওয়ার পরে তুমি আমাকে বলো তো NH3 হয় না? এটা এই NH3টা একটা চক্রে প্রবেশ করে, একটা চক্রে। এই চক্রটাতে অরনিথিন থাকে এবং শেষে দেখো ইউরিয়া তৈরি হয়। কি তৈরি হয়? ইউরিয়া। তাহলে এই চক্রের নাম কি? অরনিথিন চক্র। তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা যখন মাংস খাই, প্রোটিন খাই, ওগুলো এমিনো অ্যাসিডে কনভার্ট হয়। এমিনো অ্যাসিড থেকে অ্যাসিড পার্টটা বের হয়ে যায়, দ্যাট ইজ কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড থেকে কিন্তু আমরা শক্তি পাই। আর এমিনটা যেহেতু বের হয়ে গেল, এটা অ্যামোনিয়াতে পরিণত হইলো। আর অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইড এবং এটিপির সাথে যুক্ত হয়ে আলটিমেটলি একটা চক্রে প্রবেশ করে, তার নাম অরনিথিন। যে অরনিথিন চক্রে আমরা ইউরিয়া পাই, এবং ইউরিয়া রক্তের মাধ্যমে কোথায় যায় জানো? আমাদের কিডনিতে যায়, এবং কিডনি এই ইউরিয়াটাকে দেহ থেকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। কোশ্চেনগুলো দেখো এক এক করে। প্রোটিন বিপাক আমরা পড়তেছি। বলো তো, প্রোটিন থেকে এমিনো অ্যাসিড আসে না? এমিনো অ্যাসিড থেকে সবার আগে আমরা করলাম কি? এমিন মূলকটা বাইর করলাম না? দিস ইজ কল্ড ডিএমিনেশন। কি বলা হয়? ডিএমিনেশন।
ডিএমিনেশনের পরে আমরা আরেকটা চক্র পাই, নাম কি অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রে কি উৎপন্ন? ইউরিয়া। তাহলে প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়, ইউরিয়া কে তৈরি করে? ইউরিয়া কে তৈরি করে? যকৃৎ। ইউরিয়া দেহ থেকে নিষ্কাশন করে কে? কিডনি। ঠিক আছে, ওই যে ওইটার কথাই বলছে, আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলছি। এবার চলে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যকৃৎ কিন্তু বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করতেছে, এটাই হচ্ছে তার বিপাকীয় কাজ বা বিক্রিয়া কাজ। তো এই যে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দিস ইজ কল প্লাজমা প্রোটিন। কি সেটা? প্লাজমা প্রোটিন। তোমরা কি জানো প্লাজমা প্রোটিন মানে কি? রক্তের, এগুলো কি প্লাজমা না? তাহলে রক্তের মধ্যে যে প্রোটিনগুলো ভাইসা বেড়াচ্ছে এগুলোকে আমি কি বলবো? প্লাজমা প্রোটিন। তাহলে দেখছো সকল প্লাজমা প্রোটিন কোথায় উৎপন্ন হয় বলো তো? যকৃৎ থেকে উৎপন্ন। একটা স্পেশাল প্লাজমা প্রোটিন আছে, এই যে এইটার নাম কিন্তু গামা গ্লোবিউলিন, বুঝছো? গ্লোবিউলিন, তোমরা যেটাকে অ্যান্টিবডি নামে জানো, অ্যান্টিবডি নামে জানো, কিংবা ইমিউনোগ্লোবিউলিন নামে জানো। এটা অনেকগুলো নাম, এই 4টা নাম। তোমরা কি জানো সবগুলো প্লাজমা প্রোটিন তৈরি হয় যকৃৎ থেকে, এক্সেপ্ট কে গামা গ্লোবিউলিন, সেটা প্লাজমাতেই তৈরি হয় এই সেলটা থেকে। এই সেলটা অ্যাকচুয়ালি কি সেল জানো? এই সেলটার নাম হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল। তোমরা এটাও কি জানো যে প্লাজমা সেল অ্যাকচুয়ালি ডব্লিউবিসি, বি লিম্ফোসাইট? তোমরা কি জানো এটা? জানো না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সকল প্লাজমা প্রোটিন কোথায় উৎপন্ন হয়? সকল প্লাজমা প্রোটিন উৎপন্ন হয় যকৃতে। কোন প্লাজমা প্রোটিন যকৃতে উৎপন্ন হয় না? গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন কোথায় উৎপন্ন হয়? ওটা প্লাজমাতেই উৎপন্ন হয়, রক্তের ভেতরে গিয়ে উৎপন্ন হয়। কে উৎপন্ন করে? প্লাজমা সেল। প্লাজমা সেল কি? শ্বেতকণিকা। কোন ধরনের শ্বেতকণিকা? বি লিম্ফোসাইট। ঠিক আছে, আচ্ছা। হরমোন সংশ্লেষণ, এটা একটা জিনিস। আমরা তো জানি যকৃৎ থেকে এনজাইম আসে, যকৃৎ থেকে হরমোনও আসে। দেখো হরমোন কিন্তু 3টা রূপে দেখা যায় এই সেম হরমোনটাকে। একটা হচ্ছে এনজিওটেনসিনোজেন, এই রূপে দেখা যায়। ওইটাকে আবার এনজিওটেনসিন 1 রূপে দেখা যায়, ওইটাকে আবার এনজিওটেনসিন 2 রূপে দেখা যায়। ভালো করে দেখো, এইটা তৈরি হয় যকৃতে, এইটার জন্য দায়ী হচ্ছে ফুসফুস, আর এই নিচেরটা তৈরির জন্য দায়ী হচ্ছে বৃক্ক। বুঝছো? তো তোমরা আপাতত এইটাই জানো যে এনজিওটেনসিনোজেন কোথায়? এই যে দেখো এনজিওটেনসিনোজেন, আর নিচের গুলা কি? এনজিওটেনসিন 1, টেনসিন 2। তাহলে বলো তো এই হরমোনটা কোথায় উৎপন্ন হয়? যকৃতে। তোমরা কি জানো এর কাজ কি? খুবই সিম্পল, এর কাজ এর মধ্যে লেখা আছে। দেখো এনজিও শব্দের অর্থ রক্তনালী, কি? রক্তনালী। আর টেনশন মানে হচ্ছে চাপ। তাহলে বলো তো রক্তনালীর চাপ বৃদ্ধি করে না এটা? হঠাৎ করে তোমার ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে এই হরমোনটা ক্ষরণ হয়ে তোমার রক্তনালীর চাপ বাড়ায় দিবে। এইটাকে কি ক্ষরণ করলে বাড়ায় দিতে পারবে না? ফুসফুস কানেক্টেড থাকে, যকৃতের রেনিন কানেক্টেড থাকে, তারপর রক্তচাপ বেড়ে যায়। তো যাই হোক না কেন, এই হরমোনটা যকৃৎ থেকে ক্ষরণ হয়, এনজিওটেনসিনোজেন। তার কাজ হলো এনজিও বা রক্তনালীর টেনশন বা চাপ বাড়ানো। ডান, ভেরি গুড। এগুলা রিডিং পড়ার মতো বিষয়, এগুলো রিডিং পড়ার মতো বিষয়, এগুলো রিডিং পড়লেই বোঝা যায়। এই যে এই জিনিসটা শুধু আমাকে বলো তো, রক্তকণিকা কোথায় ভাঙে? যকৃৎ প্লীহাতে ভাঙে, তাই না? দেখো লেখা আছে। বাট একটা ইম্পর্টেন্ট জিনিস জানো, আমরা যখন মায়ের পেটে ছিলাম, ভ্রূণ ছিলাম, তখন সে কি করতো? রক্ত প্রোডাকশন করতো, বুঝছো? রক্ত তৈরি করতো যকৃৎ। কখন আমরা ছিলাম? যখন আমরা ভ্রূণ ছিলাম। যখন আমরা জন্ম নিলাম, পূর্ণাঙ্গ হইলাম বা বড় হইলাম, যখন আমরা পৃথিবীতে জন্ম নিলাম, তখন যকৃৎ এখন আর তৈরি করে না। কি করে? যকৃৎ বরং উল্টা ধ্বংস করে। তাহলে বলো তো লোহিত রক্তকণিকা ভ্রূণ দশায় কোথা থেকে আসছে? যকৃৎ থেকে। এখন কোথা থেকে আসে? অস্থি মজ্জা থেকে। তাহলে এগুলো এখন ধ্বংস হয় কোথায়? এখানে। তাহলে রক্তকণিকার কবরস্থান কে? যকৃৎ, প্লীহা। ঠিক আছে, কতদিন পর পর মারা যায়? 120 দিন পর পর মারা যায়। এবার চলে আসে আমরা হিমোগ্লোবিনের ভাঙন। এই প্রসেসটা আমি একটু দেখাবো। কেন দেখাবো এর একটা কারণ আছে, তার আগে আমি এটা একটু বলে নেই। দেখো যকৃৎ কি পিত্ত উৎপন্ন করে না? পিত্তরস জমা রাখে কোথায়? পিত্তথলিতে। তারপর হচ্ছে যকৃৎকে হরমোন তৈরি করে না? করে। নাম কি? এনজিওটেনসিনোজেন। কি কাজ করে? রক্তচাপ বাড়ায় দেয়, তাই তো? তাহলে যকৃতের এবার হিমোগ্লোবিনের ভাঙন নিয়ে আমাদের কথা বলতে হবে। দেখো হেয়ার ইজ আমাদের আরবিসি। আরবিসি যখন 120 ডেজ হয়ে যায়, 120 ডেজ মানে কি বলতো? 4 মান্থ, 4 মাস, তাই না? আরবিসি ভেঙে আমরা আরবিসির ভেতরের হিমোগ্লোবিনটা পাই। হিমোগ্লোবিন যদি আমরা ভাঙি, হিম পাবো আর গ্লোবিন নামক প্রোটিন পাবো। তো
তোমরাই বলো তো গ্লোবিন প্রোটিনটা যেহেতু ঘটনাটা যকৃতে ঘটতেছে, গ্লোবিনটাকে ভাঙলে আমরা অনেক অ্যামাইনো অ্যাসিড পাবো না মুহিব? তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে আমি চাইলে প্রয়োজনীয় প্রোটিন নতুন তৈরি করতে পারি। অ্যামাইনো অ্যাসিড যেহেতু পাইলাম, ইটের টুকরা যেহেতু পাইলাম, নতুন একটা বিল্ডিং করতেই পারি। আর বাকি অ্যামাইনো অ্যাসিড গুলাকে আমি কি করব? প্রথমে এমিনেশন করে আমি কি করব? অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড এবং কি করব? ডিএমিনেশন যদি করি তাহলে কিটো অ্যাসিড বাইর হয়ে যাবে। ডিএমিনেশনের পরে আমরা তাহলে কি পাবো? NH2টা কি হয়ে যাবে? অ্যামোনিয়ায় পরিণত হবে। অ্যামোনিয়াটা একটা চক্রে ঢুকবে, চক্রে ঢুকে কিসে পরিণত হবে? ইউরিয়া। তাহলে এই ইউরিয়া কোথায় যাবে? বৃক্কে যাবে। বৃক্ক কি করবে? মূত্রের মাধ্যমে বের করে দিবে। অ্যামোনিয়াটা যে চক্রে ঢুকলে এর নাম কি চক্র? অরনিথিন চক্র। তাহলে দেখছো গ্লোবিনটা কিভাবে যায়? গ্লোবিনটাকে ভেঙে আমরা অ্যামিনো অ্যাসিড পাই। প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডকে আমরা কি করি? প্রয়োজনীয়, যেমন প্লাজমা প্রোটিন, প্রয়োজনীয় প্লাজমা প্রোটিন বানাই ফেললাম, অন্য প্রোটিন লাগলে বানাই ফেললাম। আর যেগুলো অতিরিক্ত, ওই অ্যামিনো অ্যাসিডটাকে আবার ডিগ্রেডেশনে নিয়ে যাবো, ভেঙে ফেলা শুরু করবো। অ্যামিনো অ্যাসিডকে ভাঙার খুবই সহজ উপায়, এমিনমূলক বাইর করে দাও, একদিকে অ্যাসিড একদিকে এমিন। অ্যাসিডটা কিটো অ্যাসিড, সে আমাকে শক্তি দিবে, আর এমিনটা কি হবে? ডিএমিনেশন প্রক্রিয়া তো বের হয়ে গেল, এটা অ্যামোনিয়ায় পরিণত হবে। এবং অ্যামোনিয়াটা কোথায় যাবে? অ্যামোনিয়াটা হচ্ছে অর্নিথিন চক্রে ঢুকে ইউরিয়ায় পরিণত করবে। তাহলে ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। আর ইউরিয়া থেকে যে ইউরিয়াটা তৈরি হলো, এটা রক্তের মাধ্যমে কোথায় যায়? ফিল্টার হইতে বৃক্কে, বৃক্ক দেহ থেকে নিষ্কাশন করে। ঠিক আছে? এখন স্টিল আমাদের হাতে হিম আছে। তোমরা কি জানো এই হিমে দুইটা পার্ট আছে? একটা হলো রং পার্ট আছে, আর একটা হচ্ছে আয়রন পার্ট আছে। তোমরা তো জানো যকৃৎ কি করে? আয়রনটাকে ফেরিটিন রূপে জমা রাখে, মানে আয়রনের চারপাশে প্রোটিন দিয়ে। আর যে রংটা আছে, এই রংটা কি রং? বিলিভার্ডিন। তোমরা কি জানো বিলিভার্ডিন সবুজ রঙের? এরপরে বিলিভার্ডিনটা কিসে পরিণত হয় বলো তো? বিলিরুবিনে পরিণত হয়। বিলিরুবিনটার রং কি জানো? হলুদ রঙের। যদি দেহে বিলিরুবিন বাড়ে আমাদের জন্ডিস হয় না মুহিব? জন্ডিস হয়। এই বিলিরুবিনটা কি করে জানো? এক নম্বর হচ্ছে পিত্তরস তৈরিতে অংশ নেয়, পিত্তরস তৈরিতে অংশ নেয়। তাহলে বলো তো এই বিলিভার্ডিনটাও পিত্তরস তৈরিতে অংশ নেয়। তাহলে বলো তো পিত্তরসের রং কি হবে? সবুজ হলুদ। দেখছো পিত্তরসের যে কালারটা কোত্থেকে আসে জানো? এই বিলিভার্ডিন, বিলিরুবিন থেকে। স্টিল তো বিলিরুবিন অনেক আছে। এই বিলিরুবিন কি হয় জানো? মল এবং মূত্রের সাথে বের হয়। তাহলে বিলিরুবিনের বর্ণ কি? হলুদ। তাহলে মলের বর্ণ হলুদ হবে, মূত্রের বর্ণ হলুদ হবে। তাহলে সিকোয়েন্সটা বুঝতে পারছো? এই সিকোয়েন্সটা তোমাকে অনেক কিছু সেভ করে দেবে, অনেক কিছু শিখাই ফেলবে। ঠিক আছে? তাহলে সিকোয়েন্সটা আরেকবার দেখবা। আরেকবার বলবো নাকি? আরবিসি 120 দিন পর ভেঙে যায়, হিমোগ্লোবিন মুক্ত হয়। হিমোগ্লোবিন, এই ঘটনাটা কোথায় ঘটতেছে? কোথায় ঘটতেছে মুহিব? যকৃতে। কে ঘটাচ্ছে এইগুলা? ভাঙতেছে কে? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজের নাম কি? কাপ্ফার কোষ, তাই না? কাপ্ফার কোষ। হিমোগ্লোবিন পাইলাম, গ্লোবিন আলাদা করলাম, হিম আলাদা করলাম। হিমে কি থাকে? রং থাকে, আয়রন থাকে। আয়রনটা তো ফেরিটিন রূপে জমা থাকে, ভবিষ্যতে আবার রক্তকণিকা তৈরি করতে গেলে আয়রনটা ব্যবহার করে। আর যে রং পাইলাম, রংটা বিলিভার্ডিন, দেন বিলিরুবিন, দেন মলমূত্রের সাথে বের হয়ে যায়। বিলিভার্ডিন, বিলিরুবিন চাইলে কিন্তু আবার পিত্তরসে অংশ নেয়, কারণ পিত্তরসে রং লাগে। গ্লোবিন যেটা, ইটস এ প্রোটিন। তাহলে প্রোটিনের বিপাকটা যেভাবে হয় সেভাবে আসলো। আসার পর এমিনো অ্যাসিড পাইলাম, এমিনো অ্যাসিড থেকে কি পাবো? এমিনমূলক বাইর করলাম ডিএমিনেশনে। আর কিটো অ্যাসিড পাইলাম, কিটো অ্যাসিড শক্তি তৈরিতে গেল। এমিন যেটা পাইলাম ডিএমিনেশনের মাধ্যমে, এমিনটা অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা অর্নিথিন চক্র, অর্নিথিন চক্র থেকে ইউরিয়া। তাহলে যকৃতে ইউরিয়া তৈরি হলো। এই ইউরিয়া রক্তের মাধ্যমে ফিল্টার হইতে কোথায় যায়? বৃক্কে। বৃক্ক ওটাকে বের করে দেয়। তাহলে ইউরিয়া তৈরি হয় যকৃতে, বের করে দেয় হচ্ছে কিডনির মাধ্যমে। এটা ইন্টারেস্টিং জিনিস জানো? এই ইউরিয়াটা কি অ্যামোনিয়া থেকে আসলো না? এই যে অ্যামোনিয়া থেকে কি আমরা ইউরিয়াটা পেলাম না? তো তুমি যদি কোনো জায়গায় মূত্র ত্যাগ করো, কোনো একটা জায়গায় রাস্তার সাইডে, আরো 10-15 জন যদি ওখানে মূত্র ত্যাগ করে, প্রথমে ওটা কিন্তু ইউরিয়া থাকবে। একটু কিছুক্ষণ পরে ব্যাকটেরিয়া এসে ওই ইউরিয়াটাকে আবার ভেঙে অ্যামোনিয়া আবার কনভার্ট করবে। তুমি বলো তো, যখন অ্যামোনিয়া কনভার্ট করে, অ্যামোনিয়ার গন্ধ পাবো না? এই জন্যই তো মূত্র যে জায়গায় সবাই ত্যাগ করে, কিছুক্ষণ পর ওখানে প্রচন্ড তীব্র ঝাঁঝালো গন্ধ তৈরি হয়। কারণ কি? অ্যামোনিয়া। তো আশা করছি হিমোগ্লোবিনের ভাঙনে যত ধরনের কথা আছে আমি সব তোমাদের বোঝাইতে পারছি, আর কোনো প্রবলেম এখানে নাই। দেখো বিক্রিয়া হইতেছে না স্টেপ বাই স্টেপ? তাহলে এগুলোই তো যকৃতের বিপাকীয় কাজ। তাহলে শর্করার কি কি বিক্রিয়া হলো? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, লাইপোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলো হচ্ছে শর্করার বিপাকীয়। যকৃৎ হচ্ছে শর্করার বিপাকে এভাবে হেল্প করে। এখন যে ছবিটা এখনই দেখালাম, ওটা হচ্ছে প্রোটিন বিপাকে হেল্প করতেছে। আরো যেগুলো বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে, প্লাজমা প্রোটিন তৈরি করতেছে, হরমোন তৈরি করতেছে, এগুলো কি বিপাকীয় কাজ। আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন হয়। হরমোন কিন্তু আমাদের দেহে কাজ করার পর ধ্বংস করা খুব জরুরি, কারণ হরমোন হচ্ছে খুব স্লো কাজ করা মানুষ,
কেমিক্যাল। তাহলে হরমোনকে তোমাকে দ্রুত ধ্বংস করতে হবে। কিছু হরমোন আছে খুব খারাপ জিনিস, যাদেরকে প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, বিশেষ করে হিংস্রতার হরমোন যেটা পুরুষে থাকে, টেস্টোস্টেরন, এবং মেয়েদের ক্ষেত্রে আচ্ছা টেস্টোস্টেরন, এটাকে আমাকে দ্রুত ধ্বংস করতে হবে, বুঝছো? এটা বেশিক্ষণ রাখা যাবে না কাজের পর। আর একটা আছে অ্যালডোস্টেরন, এর কাজ কিন্তু লবণের ভারসাম্য রক্ষা করা আমাদের শরীরে। তাহলে ওরে বেশিক্ষণ রাখলে কিন্তু দুর্ঘটনা ঘটায় দিবে, লবণ উল্টাপাল্টা হওয়া মানে কিন্তু শেষ। তাহলে মনে রাখবা এই টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন, এই টাই খুব দ্রুত ধ্বংস হয়, এবং বাকি যে হরমোনগুলো আছে মোটামুটি একটু সময় নিয়ে ধ্বংস হয়। তাহলে এটাও কি বিক্রিয়া না? এটাও যকৃতের বিপাকীয় কাজ না? এবার চলে আসে টক্সিন বা বিষ। বিভিন্ন ধরনের আমরা বিষাক্ত পদার্থ খাই, খাবারের সাথে খাই কিংবা যে কোনোভাবে আমাদের শরীরে আসে, যকৃৎ এটাকে নির্বিষ করে ফেলে। তাপ উৎপাদন, যকৃতে প্রায় 5 শতাধিক বিক্রিয়া ঘটে, বুঝছো? 5 শতাধিক। এই জন্য যকৃতকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নগার। এবার তোমরাই আমারে বলো, এত বিক্রিয়া যে যকৃতে হবে সেখানে অনেক তাপ হবে না? এই তাপটা কি রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়াবে না? আর গায়ের উপর হাত দিলে কি আমার গরম লাগবে না? তাহলে মানুষ এই জন্যই তো উষ্ণ, বিক্রিয়া হয় বলেই। যকৃতের মধ্যে কাপ্ফার কোষ আছে, তো যকৃতের ভেতর যদি রক্ত যায় কাপ্ফার কোষ তারা খায় ফেলাবে। তো এই যে ছবিটা দেখতেছো, এই ছবিটা আমরা কেন দিছি জানো? অধিকাংশ সৃজনশীল প্রশ্ন এইটা থেকে আসে। এই ছবিটা দিয়ে বলবো যকৃতের ইত্যাদি ইত্যাদি। এটা পাকস্থলী থেকে প্রশ্ন করো, অগ্ন্যাশয় থেকে প্রশ্ন করো, পিত্তথলী থেকে প্রশ্ন করো, একটা ছবি দিয়ে সবকিছু কিন্তু কাভার হয়ে গেল। এই জন্য আমি এই ছবিটা দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো, দিস ইজ যকৃত। আমাদের কিন্তু ডায়াফ্রাম থাকে এখানে, বুঝছো? এখানে হার্ট থাকে, এখানে লাংস থাকে। দিস ইজ হার্ট অ্যান্ড দিস ইজ লাংস। ডায়াফ্রামের নিচেই দেখো বাঁকানো থলির মতো যে জিনিসটা, এটার নাম কি মুহেব? পাকস্থলী। আর এই বড় গ্রন্থিটার নাম কি? এটার নাম হচ্ছে যকৃৎ। ছোট্ট থলির নাম কি? যকৃতের ডান খণ্ডের নিচে থাকে পিত্ত থলি। এই যে দেখো হলদে সবুজ দেখা যাচ্ছে না? আমি বলছিলাম না পিত্তরসে বিলিরুবিন বিলিভার্ডিন অংশ নেই, তো কালার দেখে বোঝা যাইতেছে। তো এ ক্ষরণ করে, এই পিত্তথলিতে জমা রাখে, প্রয়োজনের সময় এগুলো আবার এই দেখো পরিপাক নালীতে আসে। এই যেটা হচ্ছে পরিপাক নালী, এখানে এসে পরিপাক করে। তোমরা কি জানো পিত্তরস কিসে পরিপাকে অংশ নেয়? শর্করা, লিপিড না প্রোটিন? অনলি লিপিড। এটা অগ্ন্যাশয়। তোমরা সবাই জানো অগ্ন্যাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, ওখানে হরমোনের কথাবার্তা বলা আছে, ঠিক আছে? তো এই যে দেখো অগ্ন্যাশয় এবং এই পরিপাক নালীটা এখানে দিয়ে দিছে। তো এখানে অগ্ন্যাশয় থেকে প্রশ্ন আসে বলে এটা দেওয়া আছে। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয়, এই প্রশ্নটা আসে। বলো তো কেন অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে? আরে মিশ্র গ্রন্থি মানে হরমোন এনজাইম দুইটাই আসে। পুরা অগ্ন্যাশয় থেকে আসে এনজাইম, ভালো করে দেখো, পুরোটা থেকে কি আসে? এনজাইম। বাট এর ছোট ছোট কিছু জায়গা আছে, বুঝছো, যেগুলোকে আমরা বলবো দ্বীপ। এটা দ্বীপ 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 দ্বীপ, অনেক দ্বীপ মানে কি? দ্বীপপুঞ্জ। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ থেকে কি আসে? হরমোন আসে, বুঝছো? এই যে বাকি যেগুলো থেকে শুধু এনজাইমই আসে ব্যাপারটা তা না, এখান থেকে বাইকার্বনেট, প্রচুর পরিমাণে বাইকার্বনেটও কিন্তু এখানে আসে। কারণ উপর থেকে তো অ্যাসিড নামে না পাকস্থলী থেকে, অ্যাসিডকে নিউট্রাল করতে হবে না? তাহলে এখান থেকে এই যে এনজাইম আসে এবং বাইকার্বনেট আসে। তাহলে যে অগ্ন্যাশয় এমন একটি গ্রন্থি যেখান থেকে এনজাইমও উৎপন্ন হয়, হরমোনও উৎপন্ন হয়, এই জন্য আমরা অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলি। অগ্ন্যাশয় এনজাইম উৎপন্ন করে এই যে ছোট ছোট এই লোবিউলগুলা থেকে, আর এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন ক্ষরণ করে। এটি একটি মিশ্র গ্রন্থি। এই যে দেখো, এটাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলতে পারি, এটাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে পারি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে 4 ধরনের সেল পাওয়া যায়, আলফা, বিটা, ডেল্টা, পিপি। ইম্পর্টেন্ট হলো এইটা, দেখো এই বেটায় ইনসুলিন ক্ষরণ করে। এইভাবে মনে রাখবা, বেটায় যদি ইনসুলিন ক্ষরণ করে তাহলে আলফা কোষ কি করে? গ্লুকাগন ক্ষরণ করে। আমরা বলেছি ইনসুলিন ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমাতে ব্যবহার করা হয়, রক্তের সুগার কমানোর ব্যবহার করা হয়। তাহলে বলো তো এরা কি করে? রক্তে শর্করার পরিমাণ কমায় না? তাহলে গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ উল্টা, রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এবার দেখতো মুহিব, এটা যকৃৎ। আমি যদি এই পাশে ঢোকাই তাহলে কি, এই ধরা যাক এটা রক্তনালী, তাহলে এখানে কি গ্লুকোজ আছে। তো যদি আমি এখানে ইনসুলিন দিই, এই যে এখানে ইনসুলিন দিলাম, তাহলে গ্লুকোজগুলোকে কি রক্ত থেকে কমানো শুরু করবে না? করে যে এখানে গ্লুকোজ নিয়ে আসবে, আর গ্লুকোজগুলো তখন কিসে কনভার্ট হবে? গ্লাইকোজেন। তাহলে দেখছো গ্লুকোজ কমলে গ্লাইকোজেন বাড়বে, ইনসুলিনের কাজ। আর যদি এখানে গ্লুকাগন দাও, গ্লুকোজ সেলের ভেতরে গ্লাইকোজেন কমবে, এদিকে আবার গ্লুকোজ বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাকস্থলীর এক কোষী গ্রন্থি,
মেডিকেল এডমিশন থেকে শুরু করে একাডেমিকে প্রত্যেক বছরই এখানে প্রশ্ন আসে। একটা যদি খুব ভালো করে দেখো, সেটা অক্সিনটিকটা যদি দেখো ভালো করে তাইলে ডান, বাট আমি সবসময় বলবো অক্সিনটিকের পাশাপাশি জাইমোজেনিকটাও যেন কোনো কারণে মিস না হয়, যারা একদমই পড়ো নাই। আমি এক্সপ্লেন করছি হাউ এই সেলগুলো কি করে। এটা যে পাকস্থলী হয়, বুঝছো, পাকস্থলীর দেয়ালটা এরকম গর্ত 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 গর্ত, বুঝছো, এই গর্তগুলোকে বলা হয় পিট, গ্যাস্ট্রিক পিট। পিট মানে কুয়া। তাহলে একটা আমি গর্তের ছবি নিলাম, এই যে একটা গর্ত, এই যে আর একটা গর্ত। তাহলে এখানে বিভিন্ন ধরনের সেল থাকে, এই সেলগুলা থেকে বিভিন্ন দিন ক্ষরণ হয়ে পাকস্থলীতে ক্ষরণ হয়ে যে এইখানে আসে, বুঝছো। তাহলে এই সেলগুলোর মধ্যে যে সেলগুলো একটু শার্প, কেমন শার্প দেখো, এই সেলটা শার্প, এইরকম ধারালো 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 ধারালো, শার্প না এটা? তো যে শার্প সেলগুলো তাদের নাম অক্সিনটিক। অক্সিনটিক শব্দের অর্থ শার্প সেল, বুঝছস। শার্প সেলগুলোর আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। কেন বলো তো? প্যারা বা চারপাশে আছে না সেলগুলা, প্যারাইটাল সেল। তাহলে এই জিনিসটা মনে রাখবা, অক্সিনটিক সেলের আরেক নাম হচ্ছে প্যারাইটাল সেল। অক্সিনটিক সেলের আরেক নাম হচ্ছে প্যারাইটাল সেল। মজার ব্যাপার হচ্ছে শার্প সেল থেকে তো শার্প বা তীক্ষ্ণ জিনিসই আসবে, কি অ্যাসিড আসবে, তাই না? এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, এবং নতুন বইতে একটা চেঞ্জ করছে, শুধু এখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডই আসে তা না। তাহলে এটার নাম হচ্ছে অক্সিনটিক বা প্যারাইটাল সেল। শুধু এই সেলে আসে তা না, এখানে একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসে। এবং মনে রাখবা, আমরা যদি কখনো B12 নামক ভিটামিন খাই, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা এই ভিটামিন B12টাকে শোষণ করতে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইটা, কারণ এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি আমাদের না থাকে, ভিটামিন B12 খাবো বাইর হয়ে যাবে, ভিটামিন B12 এর অভাবে আমাদের রক্ত তৈরি হতে সমস্যা হবে, তাই না? তাহলে এই অক্সিনটিক সেলটার কথা খুব ভালো করে মনে রাখবা। এই বলো তো, পাকস্থলীতে পুরো মিউকাস থাকে না, আমি বলছিলাম না? তাহলে মিউকাস ক্ষরণ করার জন্য এখানে কি মিউকাস কোষ থাকবে না? এই যেগুলোতে, এই যেগুলোতে বলো তো, এই যেগুলো মিউকাস কোষ, যারা মিউকাস ক্ষরণ করবে, ডান। আর্জেন্টাফিন কোষ, দেখো আর্জেন্টিনা, এইভাবে মনে রাখবে, আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টিনা সেরা, আর্জেন্টিনা সেরা। তাহলে আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন ক্ষরণ হয়। সেরোটোনিন আবার দেখো, দ্বন্দ্ব সতে সেরোটোনিন, দ্বন্দ্ব সতে সংকোচন। তাহলে পাকস্থলীটা কি সংকোচন, মশলা মশলি করতে হয় না? করতে হয় কিনা বই, খাবারকে গুঁড়া করতে। তাহলে এটা আর্জেন্টাফিন সেল ধরা যাক যে এখানে আর্জেন্টাফিন সেল। আর্জেন্টাফিন সেল শব্দের অর্থ কি জানো? আর্জেন্টা শব্দের অর্থ সিলভার, আর এফিন শব্দের অর্থ এফিনিটি। সিলভার বা সাদা রঙের প্রতি এফিনিটি আছে। আমি যদি এখানে সাদা রং দেই, এই সেলগুলো সাদা হয়ে যায়। এইখান থেকে আর্জেন্টাফিন কথাটা আসছে। এবং আর্জেন্টাফিন কোষ থেকে এই পাশে উল্টা দিকে সেরোটোনিন ক্ষরণ হয়, আর সেরোটোনিন সংকোচন করে। এই জিনিসটা মনে থাকবে, আর্জেন্টিনা সেরা মানে সেরোটোনিন, সেরা স সংকোচন স। এই লাস্টেরটা আমি তো বললাম যে তুমি এটা পড়বা, এটা পড়বা। জাইমোজেনিক, দেখো তো জাইমো মানে কি? জাইম বা এনজাইম না? জেনিক মানে কি? যে তৈরি করে, জেনেসিস করে। তাহলে জাইমোজেনিক মানে হচ্ছে যে এনজাইম তৈরি করে। আর পাকস্থলীতে তো এনজাইম যে তৈরি করে সেই প্রধান না? সেই প্রধান কিনা? পাকস্থলীতে তো পরিপাক হয়। তাহলে এই যে দেখো, এই জন্য একে চিফ কোষ বা প্রধান কোষ বলে। তাহলে জাইমোজেনিক কোষ এনজাইম তৈরি করে, আর এনজাইমগুলো তৈরি করার কারণে তাকে আমরা প্রধান কোষ বা চিফ কোষ বলি। এবার বলো তো, যে এনজাইমগুলো ক্ষরণ করে, এগুলো সক্রিয় এনজাইম না নিষ্ক্রিয় এনজাইম? নিষ্ক্রিয় এনজাইম। ওই যে পড়াইলাম পাকস্থলী কেন হজম হয় না নিজের এনজাইম দ্বারা, কারণ এনজাইমগুলো নিষ্ক্রিয় ক্ষরণ হয়, তাই না? তো ওইটাই কিন্তু লেখা আছে, দেখো এই যে পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন একটা নিষ্ক্রিয় এনজাইম। তাহলে এই পেপসিনোজেনটা যদি সক্রিয় হয়, তাহলে বলো তো, সক্রিয় হলে তাকে আমরা কি বলবো? পেপসিন বলবো। দেখছো, জাইমোজেনিক কোষ থেকে এটা আসে। তাহলে আমি আরেকবার চলে আসি, পাকস্থলীতে আমরা এখানে 4 ধরনের কোষের কথা বলেছি, দুইটা খুবই গুরুত্বপূর্ণ, জাইমোজেনিক এবং প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল এরা আরেকটা হলো অক্সিনটিক সেল। এরা কি করে? প্যারাময় জিনিস মানে অ্যাসিড ক্ষরণ করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর আবার ভিটামিন B12 শোষণে সাহায্য করে। আর জাইমোজেনিক কোষ মানে হচ্ছে জাইম বা এনজাইম তৈরি করে। এনজাইমগুলো নিষ্ক্রিয়, এই জন্য পেপসিনোজেন বলবো, নট পেপসিন। প্রোরেনিন বলবো, নট রেনিন, তাই না? ওকে, তো যেহেতু এনজাইম তৈরি করাটাই প্রধান কাজ, এই জন্য জাইমোজেনিক কোষের আরেক নাম চিফ কোষ। তাহলে মাঝখানে থাকে দুইটা, কি থাকে? আর্জেন্টিনা বা আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টিনা সেরা, তার মানে সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন দন্ত শব্দে শুরু হয়, তার মানে সংকোচন করে, রাইট? আর প্রচুর পরিমাণে মিউকাস লাগে পাকস্থলীতে, মিউকাস কোষের মাধ্যমে এই মিউকাস বা মিউসিন উৎপন্ন হয়। ওকে, এবার চলে আসে আরো কিছু কোষ আছে পাকস্থলীতে। গ্যাস্ট্রিন কোষ, খুবই সহজ কথা। গ্যাস্ট্রিন কোষকে আমরা জি কোষও বলতে পারি, জিতে গ্যাস্ট্রিন, জি কোষও বলতে পারি।
এরা করে কি জানো, এই গ্যাস্ট্রিন কোষটা হচ্ছে ওই প্যারাইটাল কোষকে গিয়ে বলে, এই গ্যাস্ট্রিন কোষ থেকে দেখো, এটা গ্যাস্ট্রিন কোষ, এটা প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ এইচসিএল ক্ষরণ করবে, তাহলে গ্যাস্ট্রিন কোষ থেকে একটা হরমোন বের হয়, তার নাম হলো গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন গিয়ে প্যারাইটাল কোষকে বলে তুমি এইচসিএল ক্ষরণ করো। এই তো গ্যাস্ট্রিন বা জি কোষের গ্যাস্ট্রিন ক্ষরণ হইলে প্যারাইটাল কোষের উপরে কাজ করে, তারা এইচসিএল ক্ষরণ করে। তাই তো এটা, তাই তো বলছে। শুধু যে গ্যাস্ট্রিনটা প্যারাইটাল কোষকে বলে তা না, ও আইসা আর একটা সেলকে বলে একটু হরমোন এনজাইমগুলো ক্ষরণ করো, তার মানে চিফ কোষকে গিয়েও সে বিরক্ত করে। এটা দেখো এন্টারোক্রোমাফিন হিস্টামিন ক্ষরণ করে। গ্যাস্ট্রিক জুসের কাজ কি? আচ্ছা, পাকস্থলীতে তো যে জুস ক্ষরণ হয় তার নাম গ্যাস্ট্রিক জুস। এখানে এনজাইমও আছে, এখানে আরো এইচসিএল আছে, নানা ধরনের জিনিস আছে। এটা রিডিং পড়বা, মনে রাখবা। পাকস্থলীর পরিবেশ তীব্র আম্লিক, দেখছো 1.2 থেকে 1.8, এভারেজ প্রায় কত 1.5, 1.5। এত তীব্র অ্যাসিড, তারপরে আমাদের পাকস্থলীটা গলে যাইতেছে না। তাহলে তোমাদের যখন অ্যাসিডিটি হয়, এই জিনিসটাকে সহজভাবে ডিল করা যাবে না, এটা সিরিয়াস ডিল, ডাক্তারের সাথে কথা বলতে হবে। অ্যাসিডিটি হলে বাসায় বসে ওমেপ্রাজল খাওয়া যাবে না। তোমাদের আমি বলছিলাম না, এখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে আমাদের ক্ষত সৃষ্টি করে, আলসার তৈরি করে। তাহলে প্রত্যেকদিন তুমি যদি এখন অ্যাসিডিটির ওষুধ খাও, তাহলে এত নিউট্রাল যে ব্যাকটেরিয়া এসে তো এখানে কি করবে, উল্টা ক্ষত সৃষ্টি করবে। আর বেশি বেশি অ্যাসিডিটির ওষুধ খেলে কিন্তু আমাদের কি হয়, কিডনি ড্যামেজ হয়। এই জিনিসটা মাথায় রাখবা, পেইন কিলারে শুধু কিডনি ড্যামেজ করে না। তো তোমাদের যে আমি ফ্রি ওয়ান শট নিচ্ছি, তো আজকে আমি তোমাদের মোটামুটি 2 কোটি টাকার লাইফ সেভিং পরামর্শ দিয়ে দিলাম মুহিব। তাহলে আমাদের ওয়ান শট টেকনিক্যালি 2 crore টাকা, ওকে, পাওনা থাকলো। এখান থেকে গ্যাস্ট্রিক থেকে পেপসিন ক্ষরণ হয়, যেটা পেপসিনোজেন রূপে ক্ষরণ হয়, নিষ্ক্রিয় যেহেতু। এখানে পাকস্থলীতে কিছু ভারী ধাতু ইত্যাদি ইত্যাদি আছে, এগুলোকে প্রসেসিং করে আমাদের পাকস্থলী। এছাড়া পাকস্থলীতে যে বলছিলাম না, প্যারাইটাল কোষ থেকে শুধু এইচসিএল ক্ষরণ হয় তা না, ইন্ট্রিনসিক ফ্যাক্টরও ক্ষরণ হয়। এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি করে, ভিটামিন B12 শোষণে সাহায্য করে, ওইটা বলছে এখানে। ওকে, পাকস্থলীতে যে প্রিপারেশন হয় পরিপাকের জন্য, বুঝছো, এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রিপারেশন হয়, এটা কিন্তু 3টা ফেজ আছে। তো এটা আমি সবসময় আমার স্টুডেন্টকে পড়াই। পুরো চিত্রটা দেখো। তুমি বলো তো, তোমাকে যদি আমি একটা খাদ্য দিই, খাদ্যটা প্রথমে এখানে থাকে না, 1 নাম্বার পজিশনে। এই খাদ্যটা একদিন এখানে আসে না পাকস্থলীতে, খাদ্যটা পরিপাক হওয়ার পর একদিন এখানে যায় না, যায়। তাহলে 3টা স্টেজে খাদ্যটা যায়। যখন 3টা স্টেজে যায়, তখন 3 ধরনের ঘটনা ঘটে। ভালো করে দেখো। ফার্স্ট স্টেজ আমরা বলি স্নায়বিক বা মস্তিষ্ক দশা, এর কারণ আছে, একটু ভালো করে দেখো তো। এই স্টেজে যখন খাবার আসে, তখন পাকস্থলীকে কি এখন প্রিপারেশন নেওয়া শুরু করা লাগবে না? তো পাকস্থলী তো জানেই না। এখানে কি মানুষ আছে দৌড়ে গিয়ে বলবে, নাকি আমরা এরকম করে বলি পাকস্থলীকে গিয়ে বলে যে খাবার দিছে মুখে, রেডি হও, এমন করে বলি না। তাহলে এ কি করে, স্নায়ুর মাধ্যমে মাথায় খবর পাঠায় মুহিব, মাথা আর পাকস্থলীকে গিয়ে জানায়। তখন পাকস্থলী কি করে, তার রস ক্ষরণ করে প্রিপারেশন করা শুরু করে। যেহেতু মাথা এখানে জড়িত, এই জন্য আমরা এটা কি বলবো, মস্তিষ্ক পর্যায়। মস্তিষ্ক মানে কি, স্নায়ুর কানেকশন হইল, তাহলে এটারই নামই হচ্ছে স্নায়ুবিক পর্যায়। স্নায়ু মানে কি, নার্ভাস সিস্টেম না, নিউরন না, তাহলে এটার নাম হচ্ছে নার্ভাস ফেজ। ডান। মোটামুটি মুখে যে খাবার টাবার নাও, তাহলে 1 ঘন্টার মতো সময় লাগে। 1 ঘন্টা ধরে এই ঘটনাগুলো চলতে থাকে। তুমি শুধু এমনই না, তোমার যদি এই যে চোখ আছে না এখানে, চোখের মাধ্যমেও যদি কোনো ফুডের দিকে তাকাও, এই যে ফুড এখানে, তাহলে এই ফুডও কিন্তু মাথায় খবর পাঠায়, ওইটা আবার এখানে খবর পাঠায় যে এই পোলা চোখ দিয়ে ফুডের দিকে তাকায়, যে কোনো মধ্যে খাওয়া শুরু করতে পারে, প্রিপারেশন নেওয়া শুরু করে, বুঝছো? সব পসিবিলিটিসই তারা করে। ইভেন তুমি মাথার মধ্যে চিন্তা করতেছো ফুডের কথা, পাকস্থলী প্রিপারেশন নেওয়া শুরু করছে। তাহলে বলো তো, খাদ্য এখন কোথায়? খাদ্য আইদার বাইরে, অথবা মাথার ভেতরে, কিংবা মুখে। তাহলে এই সময় যদি আমাদের খাদ্য থাকে, তাহলে আমাদের পাকস্থলী প্রিপারেশন নেওয়া শুরু করে। খাদ্য নিছো, নেওয়ার পর খাদ্য এখন এখানে চলে আসছে, খাদ্য এখানে, এখন ঘটনাও এখানে ঘটবে না। তাহলে এই 2 নম্বর স্টেজটার নাম আমরা কি বলবো, পাকস্থলীয় পর্যায় বা পাকস্থলীয় পর্যায় বা গ্যাস্ট্রিক ফেজ বলবো না। এখানে কি হয় দেখো, খাদ্য যখন এখানে আসে, একটু ভালো করে দেখো, দেয়ালটাকে সে আঘাত করে। দেয়াল তখন বুঝতে পারে দেয়ালের নিচে কিন্তু এই ধরনের সাবমিউকোসাল প্লেক্সাস আছে, মানে অনেক নিউরন আছে। যখন খবর যায়, তখন এরা কি করে, আচ্ছা খাবার তো চলে আসছে, কারণ গায়ে ধাক্কা লাগতেছে, আমরা বুঝতেছি, এরা তখন বুঝতে পারে। 2টা কাজ করে। একটা, পাকস্থলী পুরো দেয়ালকে বলে যে সংকোচন করে খাবারটাকে গুলা করো তো। পাশাপাশি এখান থেকে যে হরমোন এইচসিএল ইত্যাদি আছে, তাদেরকেও খবর পাঠায় যে তোমরা ক্ষরণ করা শুরু করো। তাই তো
তো ওই ঘটনাটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই যে প্লেক্সাসটা দেখতে পাচ্ছ না, এখানে দিচ্ছে মেশনার্স প্লেক্সাস। এটি একটি সাব মিউকোসাল প্লেক্সাস, মানে একবারে বাইরের লেয়ারটার নাম মিউকোসা, মানে ভেতরে যেটা মিউকোসা, তার নিচেরটার নাম হচ্ছে সাব মিউকোসা, ওখানে এই প্লেক্সাসটা আছে। তাহলে বলো তো, অনেকটা ব্রেনের মতো কাজ করতেছে না? এখান থেকে খবর এখানে যায়, ওরা আবার প্রতি উত্তর দিতেছে, কাজে পরিণত করতেছে। তোমরা কি জানো, এটা যদি আমাদের প্রধান ব্রেন হয় এটা, তাহলে আমাদের পরিপাক নালীতে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক আছে, মানে ওদের ব্রেনের সাথে কমিউনিকেশন না করলেও চলে, নিজের কাছে খবর আসে, নিজেই ডিসিশন নেয়। তাহলে পরীক্ষায় আসতে পারে দ্বিতীয় মস্তিষ্ক কি জিনিস। এবার মনে হয় এটা এডমিশনে আসছিল না, মেডিকেলে না, কোথায় আসছিল, বুঝছো? তো যাই হোক, কি কি ঘটনা ঘটে আমরা এক এক করে চিন্তা করি। 1 নম্বর ঘটনা ঘটে এখানে যখন প্লেক্সাসগুলো আসে ইত্যাদি ইত্যাদি, তাহলে জি কোষ গ্যাস্ট্রিন ক্ষরণ হয়। ভালো করে দেখো, গ্যাস্ট্রিন কোথায় যায়? প্যারাইটাল কোষে যায়। প্যারাইটাল কোষ কি করে? এই সেল ক্ষরণ করে, তাই না? এটার নাম হচ্ছে প্যারাইটাল কোষ, প্যারাইটাল সেল। ভালো করে দেখো, গ্যাস্ট্রিন থেকে, গ্যাস্ট্রিন বা জি কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়, সেটা প্যারাইটাল কোষে যায়। প্যারাইটাল কোষ থেকে এই সেল ক্ষরণ হয়, রাইট? এইটাই আবার কোথায় যায়? এই যে এখানে চিফ কোষে যায় বা জাইমোজেনিক কোষে যায়। তারা তখন কি করে? এনজাইম ক্ষরণ করে। তাহলে গ্যাস্ট্রিনই অ্যাকচুয়ালি এই সিএল ক্ষরণে হেল্প করলো, এনজাইম ক্ষরণে হেল্প করলো, পরিপাক শুরু হয়ে গেল। এবার চলে আসি খাদ্যের, এখানে পরিপাক ডান, খাদ্যটা এখন নিচে নামছে। তাহলে উপরে কি অফ করতে হবে না? উপরে অফ করতে হবে কিনা সবকিছু? সুইচ অফ করার নিয়ম আছে। দেখো এখানে আবার কিছু সেল আছে, এই সেলগুলোকে আমরা বলি, সেলগুলা থেকে একটা জিনিস ক্ষরণ হয়, তার নাম হলো সিক্রেটিন। কি নাম মুহিব? সিক্রেটিন নামক হরমোন ক্ষরণ হয়। ভালো করে দেখো, সিক্রেটিন হরমোন যদি গ্যাস্ট্রিনের এই জি কোষকে গিয়ে বলে চোপ, তাহলে বলো এখান থেকে কি আর গ্যাস্ট্রিন ক্ষরণ হবে? তাহলে এই সেল, এই প্যারাইটাল কোষে আর খবর যাবে? তাহলে এই সেল ক্ষরণ আর হবে? বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। গ্যাস্ট্রিনকে যেহেতু বলতেছে চুপ, তাহলে সে গিয়ে কি আর এনজাইমের জন্য চিফ কোষকে গিয়ে আর খবর পাঠাতে পারবে? তাহলে এখান থেকে গ্যাস্ট্রিনটা গিয়ে চিফ কোষকে খবর পাঠাতে পারবে না, ফলে এনজাইম ক্ষরণটাও কমে যাবে। কারণ খাদ্য তো বাবা নিচে চলে আসছে। তখন নিচে যখন আসে না এই যে খাদ্য, এই খাদ্যের ধাক্কায় এই যে এই কোষটা জানে, এই কোষটা তখন সিক্রেটিন ক্ষরণ করে উপরে গিয়ে বন্ধ করতে যায়। কি চমৎকার কানেকশন, রাইট? এবার আমরা চলে আসি, শুধু এইটাই সে বন্ধ করে তা না, এই যে রাস্তাটা আছে না, রাস্তাটা হঠাৎ করে খুলে দিলে তো হুড়ুড় করে, তাহলে স্লো যেন আসতে পারে, স্লো যেন আসে। তাহলে দেখো যেন স্লো আসে, তাহলে এই জায়গা থেকে একটা হরমোন ক্ষরণ হয়, এটার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কি নাম মুহিম? কোলেসিস্টোকাইনিন। কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট, মাথায় রাখবা, কাইনিন মানে মুভমেন্ট। তাহলে সে গিয়ে যে এখানে একটা হচ্ছে স্ফিংটার আছে, এটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এই কোলেসিস্টোকাইনিন এখানে গিয়ে বলে একটু চিপে ধরে থাকো, আস্তে আস্তে খাবার পাঠাও। চমৎকার করে আমি কি করি, এখানে নিচে চমৎকার করে আমি তাকে টুকরা করি। তাহলে দেখছো, এখান থেকে সিক্রেটিন গিয়ে গ্যাস্ট্রিনের যে সেল, জি সেলকে ব্লক করে দেওয়ার কারণে অটোমেটিকলি সব বন্ধ হওয়া শুরু হয়েছে। এখানে আরেকটা সেল থেকে কোলেসিস্টোকাইনিন এই জায়গায় গিয়ে তাকে আটকায় দিচ্ছে যে আস্তে আস্তে খাবার পাঠাও। এবং পুরোপুরি পাকস্থলী খালি করা যাবে না। পুরোপুরি পাকস্থলী খালি করলে তো যে অবশিষ্ট এই সেল থাকে, মাঝে মাঝে একটু ক্ষরণ হয়, ওরা তো পাকস্থলীতে ঘা তৈরি করবে। পাকস্থলী কখনো খালি রাখা যাবে না। তোমরা তো না খেয়ে থাকো, বলো তো আমাদের কেন পাকস্থলীতে ঘা হয়, আলসার হয়, অ্যাসিডিটি কেন হয়? কারণ আমরা পেট খালি করে ফেলি। তাহলে আমাদের একটা নিয়ম হচ্ছে, কখনো পেট খালি রাখা যাবে না। তুমি 3 বেলা খাও, খাবারের পরিমাণ কম খাও, কিন্তু 6 বেলা খাও, ওকে? পাকস্থলী কখনো খালি রাখা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্নায়বিক কন্ট্রোল। এখানেও কিছু স্নায়ুর কানেকশন ছিল, আর এখানে তো কমপ্লিটলি হরমোনের কানেকশন, তাই না? তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এই অঞ্চলটা অন্তত দেওয়ার ট্রাই করবা। তাহলে আমি এটা ভালো করে দিলাম। প্লিজ 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 ভিডিওর এই জায়গা প্রয়োজন আরো একবার দেখবা, তাহলে চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে যাবে। বিভিন্ন ধরনের হরমোনের নাম বলছে, এটার নাম তো আমরা জেনে আসলাম যে পাকস্থলীতে এই যে এখান থেকে গ্যাস্ট্রিন ক্ষরণ হয়, হয়ে প্যারাইটাল সেল, হয়ে হচ্ছে ওই জাইমোজেনিক বা চিফ সেলকে গিয়ে বলে ক্ষরণ করো। সিক্রেটিন করতে ক্ষরণ হয়, সিক্রেটিন যে নিচ থেকে ক্ষরণ হয়, এখান থেকে হয়ে গিয়ে কি করে? এই যে গ্যাস্ট্রিন সেলটাকে গিয়ে ব্লক করে। কোলেসিস্টোকাইনিন কোথায় ক্ষরণ হয়? এখান থেকে গিয়ে সে কি করে? এই যে এখানটাকে গিয়ে বলে তুমি ব্লক করো। কোলেসিস্টোকাইনিনের কিন্তু আরো একটা কাজ আছে, এখান থেকে গিয়ে সে এই যে দেখো এটার নাম কোলেসিস্ট, বুঝছো? থলি, সিস্ট মানে থলি, পিত্তথলি। সে শুধু যে এখানে গিয়ে এটা বন্ধ করে তা না, কোলেসিস্টোকাইনিন গিয়ে পিত্তথলিতে গিয়ে বলে সংকোচন করো। এই যে সংকোচন করো, পিত্তথলি সংকোচন করলে কি পিত্তরস ক্ষরণ হয়ে এখানে আসবে না? আসবে কি না? সিক্রেটিন শুধুমাত্র যে এখানে গিয়ে গ্যাস্ট্রিনকে অফ করে দিচ্ছে তা না, সিক্রেটিন কি করে? এই যে অগ্নাশয় আছে না মুহিম, অগ্নাশয়ে গিয়ে বলে তো আমাকে বাইকার্বনেট দাও। প্রচুর একটা বাইকার্বনেট ফ্লাশ ফ্লাট চলে আসে এখানে, ফলে উপরে যে অ্যাসিডগুলো নামতেছে ওগুলোকে নিউট্রাল করতেছে।
তাহলে ওই কথাগুলোই কিন্তু এই জায়গায় বলা আছে। তাহলে আমি যা বলছি একটু আগে যা দেখালাম প্লিজ পড়ো, কারণ এইটাই তোমার ইন্টারমিডিয়েট আগে শেষ চান্স। এত চমৎকার করে সুযোগ পাবে না দ্বিতীয়বার। ওকে, এখন আমরা পরিপাক শুরু করব। পরিপাক শুরু হলে মোটামুটি চ্যাপ্টারটা শেষের দিকে। পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ হয় বিভিন্ন গ্রন্থি থেকে, এবং সেগুলো বিভিন্ন ধরনের খাদ্যকে পরিপাক করে। তো ইউজুয়ালি শর্করা খাদ্যের পরিপাকটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের উপর কাজ করে, কি তৈরি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কেউ যদি লিপিড এবং প্রোটিনের এই জিনিসটা জানতে চাও, আরও দেখতে চাও, বায়োলজি এটার একটা আলাদা প্লে লিস্ট আছে বুঝছো পরিপাকের, ওখানে আমি দুটো বুঝিয়ে দিয়েছি। হাতে সময় থাকলে দেখে নিবা, আর হাতে সময় না থাকে অন্তত শর্করার পরিপাকটা পড়ে নিবা। বাট আমি তোমাদের এনজাইমের নামগুলো মুখস্থ রাখার সবগুলো উপায় বলে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো এখানে একটা আছে। প্রথমে আমরা শর্করাটা দেখি। তাহলে দেখো এটা আমরা কাটলাম, যেহেতু এটা আমরা দেখবো, তাহলে একটা ডান। এই ছকের মধ্যে দেখো এই যে এটা ডান, তারপর হচ্ছে এইটা ডান, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি 1/3 কিন্তু পড়ে ফেললাম। তাহলে আমি এখন তোমাদের শর্করা পরিপাকের এনজাইমগুলো দেখাই এবং কিভাবে পরিপাক করে এটা দেখাই। শর্করা পরিপাক, তো তোমরা তো সবাই জানো যে পরিপাকের স্থল কয়টা আসলে। একটা হচ্ছে মুখ গহ্বর, খাবার এখানে প্রথম আসে, প্রথমে এনজাইমের সাথে এখানে দেখা হয়, এরপর পাকস্থলী থাকে। মজার ব্যাপার হলো পাকস্থলীতে শর্করা পরিপাকের কোনো এনজাইম নেই। এরপর অন্ত্র থাকে, বুঝছো? অন্ত্র, কিন্তু অন্ত্রে অ্যাকচুয়ালি দুই ধরনের পরিপাক হয়। একটা হলো অন্ত্রে দুই ধরনের পরিপাক হয়, একটা হলো অগ্নাশয় থেকে আসা রসে, আর একটা হলো অন্ত্রের নিজের রস, যেটাকে আমরা বলি হচ্ছে আন্ত্রিক রস, বুঝছো? আন্ত্রিক রস। তো মোটামুটি মুখ গহ্বরে লালাগ্রন্থির রস দ্বারা পাকস্থলীতে পরিপাক, রাসায়নিক পরিপাক হয় না। অন্ত্রের মধ্যে অগ্নাশয় থেকে আসা এনজাইমের পরিপাক, এবং অন্ত্রে হচ্ছে আন্ত্রিক যে এনজাইম আছে ওগুলোর দ্বারা পরিপাক। তো আমি কিভাবে মনে রাখি, যেহেতু এখানে দেখো পাকস্থলীতে কিন্তু শর্করা পরিপাক হয়, সেটা যান্ত্রিক পরিপাক হয়। পাকস্থলীতে কিন্তু শর্করার কোনো ধরনের রাসায়নিক পরিপাক হয় না। তাহলে পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না, এটা ভুল কথা। রাসায়নিক পরিপাক হয় না, কিন্তু যান্ত্রিকটা হয়। তো আমি মনে রাখি এইভাবে, টাম, আম, আসলাম, এই তিনটা দ্বারা আমি মনে রাখি। মুখ গহ্বরে টাম, তারপর একটা আম, তারপর একটা আসলাম, এইভাবে আমি মনে রাখি। টাম, আম, আসলাম, এইটা মনে রাখবা, তাহলে এনজাইমের নামগুলো তোমার ইজিলি মনে থাকবে। তাহলে টাতে কি জানো? টায়ালিন। তাহলে আমি যখন স্টার্চ খাবো বা শ্বেতসার খাবো, এটাকে ভেঙে ক্ষুদ্র ডেক্সট্রিন বা ডেক্সট্রিনে কনভার্ট করো, ডেক্সট্রিন, মল্টোজ, মল্টোজ এইটাতে কনভার্ট করবে। তাহলে মতে কি জানো? মল্টেজ। এই মল্টেজ করবে, এই মল্টোজটা আছে না, একটা দেখো ওজ, ওজ মানে শর্করা, এজ মানে এনজাইম। এজ এটা এনজাইম, এটা ওজ শর্করা। তো মল্টোজটাকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মল্টোজ ভাঙলে কিন্তু দুইটা গ্লুকোজ পাই। মল্টোজ একটা ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা, দুইটা শর্করা পেলাম একই ধরনের, ডান। তো এখানে কিন্তু বেসিক্যালি টায়ালিনটাই বেশি ক্ষরণ হয়, মল্টেজের পরিমাণ খুবই কম, যে কারণে দেখো পরেও মল্টেজ এবং পরেও মল্টেজ পাওয়া যায়। তো যাই হোক, আবার দেখো এতে হচ্ছে অ্যামাইলেজ। দেখো টায়ালিনের নামও কিন্তু স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এটার নামও অ্যামাইলেজ। তাহলে বলো তো এটাও কি? স্টার্চটা যদি আমাদের কোনো কারণে অগ্নাশয় পর্যন্ত আসে, বা ডেক্সট্রিন বা যাই আসুক না কেন, ডেক্সট্রিন বা স্টার্চ, এটা যদি আমাদের অগ্নাশয় মানে অন্ত্র পর্যন্ত আসে আর কি, অন্ত্র পর্যন্ত আসে, তো অ্যামাইলেজ আবার কাজ করে, আবার সেম মল্টোজ। তাহলে মতে কি? মল্টেজ, কার উপর কাজ করে নাম দেখে বোঝাচ্ছে, মল্টোজ, আবার কি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ কনভার্ট করে। তাহলে স্টিল দেখো আরো একটা অ্যামাইলেজ আছে, তার মানে এটাতেও আমরা হচ্ছে ডেক্সট্রিন বা হচ্ছে ডেক্সট্রিন বা স্টার্চ দিব। এই অ্যামাইলেজটা সেটা কি হচ্ছে মল্টোজে পরিণত করবে। তাহলে এই যে দেখো দন্ত স, আসলামের স, সুক্রেজ, সুক্রেজ কার উপর পরিপাক করে? সুক্রোজ। সুক্রোজ কিন্তু ভাঙলে আমরা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাই। লা, লাতে হচ্ছে ল্যাকটেজ, কি? ল্যাকটেজ। তাহলে ল্যাকটোজ বা দুধের উপর কাজ করে, ল্যাকটোজ, এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে। আর আবার দেখো মল্টেজ আছে, তাহলে মল্টোজের উপরে কাজ করে,
গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো, আমি আরেকবার দিয়ে দিই। দেখো দ্বিশর্করাগুলো এরকম, মল্টোজ ভাঙলে আমরা আসলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাই, সুক্রোজ ভাঙলে আমরা সবসময় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাই, আর ল্যাকটোজ ভাঙলে আমরা কিন্তু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাই। সবগুলোতে কমন গ্লুকোজ, মল্টোজের পরেরটাও গ্লুকোজ, সুক্রোজের পরেরটা ফ্রুক্টোজ, ল্যাকটোজের পরেরটা গ্যালাক্টোজ। তো এই জায়গাটা যদি মনে থাকে তাহলে টাম আম আসলাম, সিকোয়েন্সটা ঠিক রাখবা। দেখো অন্ত্রে কিন্তু আগে অগ্ন্যাশয়ের এনজাইমটা দিছি, হ্যাঁ, তার নিজের এনজাইমটা কিন্তু পরে দিছি। ডান? তাহলে এইটা আসবে পরীক্ষায়, এইটা অবশ্যই অবশ্যই কভার করবা। এরপর চলে আসি আমরা প্রোটিন পরিপাকের এনজাইম। দেখো প্রোটিন কিন্তু আবার পাকস্থলীতে পরিপাক হয় না, সরি, মুখ গহ্বরে কিন্তু প্রোটিন পরিপাকের কোনো এনজাইম নাই। তাহলে দেখো পেপসিন জিলোটিনেজ, এটা আমরা কাটলাম। তারপর একটা দেখো অগ্ন্যাশয় রস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, এমিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ এবং কোলাজিনেজ। এবং আন্তরিক রসে দেখো এমিনোপেপটাইডেজ আছে, তাহলে এটা আমরা কাটলাম। তাহলে এটা মনে রাখার ট্রিক কি? এটা মনে রাখার ট্রিক খুব সহজ। পাকিস্তানি পিজি যে আছে, পোস্ট বা পিজি বলতে একজন মানুষ বা জিপি, পাকিস্তানি জিপি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি, টিকা দিতে ট্রাই করি, কে? আমি। কে? আবার আমি। ঠিক আছে? তাহলে পাকিস্তানি পিজি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। ঠিক আছে? তো এটা পাকস্থলী। এরপর আছে এটা তো অন্ত্র। অন্ত্রের মধ্যে কি আছে বলতো? আন্তরিক রস আছে এবং সরি, দিস নট আন্তরিক রস, প্রথমত অগ্ন্যাশয়িক রসটা লিখতে হয়। অগ্ন্যাশয়িক রস, তারপর হচ্ছে আন্তরিক রস। তাহলে এনজাইমের নামগুলো আমি তোমাদের পড়াই দিচ্ছি, কিভাবে মনে রাখবা। মুখ গহ্বরে তো কোনো এনজাইম নাই, তাহলে পিজি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি, কে? আমি, তারপরটাও আমি। তাহলে এক এক করে দেখো, পেপসিন জিলোটিনেজ, কোলাজিনেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, দ্বিতীয়তে হচ্ছে ডাইপেপটাইডেজ, ট্রাইতে ট্রাইপেপটাইডেজ, করিতে হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ, আমিতে এমিনোপেপটাইডেজ। কোলাজিনেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, দ্বিতীয়তে ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, করিতে হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ, আমি থেকে এমিনোপেপটাইডেজ। তাহলে এই আমি মানে কি? এমিনোপেপটাইডেজ। তাহলে বলো তো প্রোটিন পরিপাকের সবচেয়ে বেশি এনজাইম কোথায়? অগ্ন্যাশয়িক রসে। তো এইটা মনে রাখলে ওইটা আর এটা ইজিলি মনে রাখা যায়। তার ছকটা দেখবা, এই যে এই জায়গাটা দেখার সময় বইটা খুলে ছকটাতে জাস্ট ম্যাচ করে নিবা। ঠিক আছে? তো এটা তো আমরা শেষ করলাম। এবার আমাদের হাতে রইল হচ্ছে লিপিড পরিপাকের এনজাইম। দেখো পাকস্থলীতে এটাও কিন্তু লিপিড পরিপাক কিন্তু মুখ গহ্বরে হয় না। আমি একটু সহজ করে দিই। দেখো মুখে হয় না কাদের? প্রোটিন প্লাস লিপিড হয় না। পাকস্থলীতে হয় না কাদের? কার্বোহাইড্রেট। তাহলে দেখো মুখ গহ্বর, পাকস্থলী আর অন্ত্র। তাহলে দেখো আমরা শর্করার পরিপাক সি পরিপাক এখানে হয়, এখানে হয় না, এখানে হয়, এখানে হয়। লিপিডের পরিপাক এখানে হয়, এখানে হয়, উপরে তো হয় না। প্রোটিনের পরিপাক এখানে হয়, এখানে হয়, উপরে হয় না। এই তো। তাহলে এই যে এই জায়গাটা যদি মনে রাখতে পারো তাইলেই কিন্তু ডান, যে উপরে মুখ গহ্বরে প্রোটিন লিপিডের পরিপাক হয় না, আর পাকস্থলীতে এটার পরিপাক হয় না। কোন ধরনের পরিপাক? যান্ত্রিক না রাসায়নিক? অনলি রাসায়নিক পরিপাক। তো এবার চলে আসি আমরা হচ্ছে লিপিড পরিপাকের এনজাইম। লিপিড পরিপাকের এনজাইম দেখো প্রথমটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। ঠিক আছে? তাহলে এটা ডান। পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ। দেখো ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। আর আন্তরিক রসে হচ্ছে লাইপেজ এবং অ্যালকালাইন ফসফাটেজ। আমি এভাবে মনে রাখি, পালা, ফোকলা, আলেম। লিখে হলো পালা, ফোকলা, আলেম। দেখো পালা থেকে কি? পাকস্থলীতে লাইপেজ বা পাকস্থলীয় লাইপেজ, পালা। ওকে? ফোকলা, তাহলে অগ্ন্যাশয়িক রসে দেখো ফোকলা, ফতে ফসফোলাইপেজ, কতে কোলেস্টেরল এস্টারেজ, ফোকলা আর লাতে হচ্ছে লাইপেজ, ফোকলা।
ঠিক আছে, ওখানে পালা, ফোকলা, আলেম। আলেম মানে হচ্ছে আন্তরিক রসে যেটা আর কি। দেখো আতে হচ্ছে আন্তরিক লাইপেজ, এখানে যদি ওভাবে দেওয়া নাই, আতে আন্তরিক লাইপেজ, লতে হচ্ছে লেসিথিনেজ, ঠিক আছে, মতে হচ্ছে মোনোগ্লিসারিডেজ। মোনোগ্লিসারিডেজ এখানে কিন্তু নাই। আলেম, আতে আন্তরিক লাইপেজ, লেতে লেসিথিনেজ, মতে মোনোগ্লিসারিডেজ। ডান? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবং আমি বলেছি তো, শর্করা পরিপাক আমি দেখিয়েছি, লিপিড এবং প্রোটিনের এনজাইমগুলো মুখস্থ রাখার আমি ট্রিক শিখিয়ে দিয়েছি। বাট তোমরা যদি এই লিপিড এবং প্রোটিনের বিস্তারিত জানতে চাও, খুবই চমৎকার ভিডিও আছে বায়োলজি হ্যাটার্সে গিয়ে, পরিপাক যে ভিডিওগুলো আছে এখানে দেখে নিবা, ওখানে ট্রিক সময় বুঝিয়ে দিয়েছি। 10 মিনিট 20 মিনিট একটু এক্সট্রা নিলে ওটা তোমার ডান হয়ে যাবে। তো আমরা তো পরিপাক করলাম, পরিপাক করার পর খাদ্যগুলো এখনো কোথায় বলো তো? এই যে এখানে না পুষ্টিগুলা, পরিপাক করার পর যেগুলো আমাদের রক্তে নিয়ে যাইতে পারি এগুলোকে কিন্তু আমরা নিউট্রিশন বলি, বুঝছো, বা পুষ্টি বলি, কারণ এগুলো রক্তনালীতে যায়। কোথায় যায়? রক্তনালীতে। তো মনে রাখবা, পরিপাক নালী থেকে রক্তনালীতে যাওয়াকে আমরা বলি শোষণ বা অ্যাবজর্পশন। কি বলি? শোষণ। তো কোনোটা যদি কোনো কারণে এই রক্তনালীতে না যাইতে পারে, এখানে কিন্তু লসিকা নালী আছে, দিস ইজ লসিকা নালী, তাহলে সে লসিকা নালীতে যায়। বিশেষ করে লিপিডে দেখা যায় যে বড় বড় লিপিডগুলা রক্তে যাইতে পারে না, তাকে লসিকা নালীতে পাঠাইতে হয়। আলটিমেটলি লসিকা নালী এক সময় গিয়ে আবার এই রক্তনালীতে গিয়ে মিক্স হয়ে যায়। এই দেখো, এসে মিক্স হয়ে গেল। তো যাই হোক না কেন, পরিপাক নালী থেকে পুষ্টি উপাদানগুলোকে রক্তে পাঠানোর প্রক্রিয়ার নামই হচ্ছে শোষণ। শোষণগুলা বিভিন্ন 6 ধরনের খাদ্য উপাদানেরই আমরা এখন প্রক্রিয়াটা পড়বো। কিভাবে? দেখো, প্রথম চলে আসি, পানিটা আমরা শেষ করি। দেখো, বলতো পানি যদি এখানে থাকে, পানি যদি এখান থেকে এই যে এখানকার কোষটা পার হয়ে এদিকে যাইতে চায়, তাহলে অর্ধবেদ্য পর্দা পার হয়ে পানিকে যাইতে হচ্ছে না? তাহলে পানির ক্ষেত্রে মনে রাখবা, পানি যায় অভিস্রবণ প্রক্রিয়ায়। তাহলে প্রবলেম সলভ, পানির অভিস্রবণ, পানি ডান। আচ্ছা বলো তো, এখানে আমরা যে লবণ খেয়েছি, এই লবণগুলো কি কোষটা পার হয়ে এদিকে যাইতে হবে না? লবণ যায় সক্রিয় শোষণ পদ্ধতিতে, কারণ লবণ পার করতে গিয়ে আমাদের কি খরচ হয় মুহিব? এটিপি খরচ হয়। ঠিক আছে, এটিপি যখনই খরচ হবে সেটাকে আমরা বলবো সক্রিয় শোষণ। এখন হলো ভিটামিন। কি? ভিটামিন। তাহলে 6 ধরনের খাদ্য উপাদানের মধ্যে আমরা 3টাই পড়ে ফেলতেছি। বলো তো, এখান থেকে ভিটামিনগুলো যদি রক্তে যাইতে চায়, তাহলে ওই যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে, পানিতে দ্রবণীয় ভিটামিন আছে। তো চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে এগুলাকে কিন্তু ওই যে পিত্ত রসের সাহায্য বা পিত্ত লবণের সাহায্য নিয়ে কিন্তু পার হয়ে যাইতে হয়। এই যে দেখো, এখানে লেখা আছে। পানিটা কোন প্রক্রিয়ায় গেল? অভিস্রবণ প্রক্রিয়ায়। খনিজ লবণ কোন প্রক্রিয়ায় গেল? দেখো, এটিপি লাগে, সক্রিয় প্রক্রিয়ায়। আর ভিটামিন শোষণ কিভাবে হচ্ছে? দেখো, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। যারা চর্বিতে দ্রবণীয় তারা দেখো পিত্ত লবণের হেল্প নিয়ে রাস্তা পার হয়ে যায়, রক্তে যায়। আর পানিতে দ্রবণীয় যেগুলো আছে এগুলা এমনিই যাইতে পারে, ব্যাপন, কিংবা সামহাও একটু এটিপি দিলে দৌড়ে পালায়, তার মানে সক্রিয়। ঠিক আছে, তাহলে চর্বিতে যে দ্রবণীয় যেগুলা, ওগুলা পরিপাক নালী থেকে রক্তে যাইতে গেলে কি লাগে? ওরা পিত্ত লবণের হেল্প নেয়। আর পানিতে দ্রবণীয় যে ভিটামিনগুলা পরিপাক নালী থেকে রক্তে যাইতে কি লাগে? এমনিতেও যায়, ব্যাপন, একটু এটিপিও লাগতে পারে, সক্রিয়। তার মানে আমরা কিন্তু এটা পড়ে ফেললাম, বুঝছো? মনে রাখবা, পানি বেশিরভাগ অংশ কিন্তু ক্ষুদ্রান্তে শোষণ হয়। ক্ষুদ্রান্ত কিন্তু পানি শোষণের প্রধান স্থল। বৃহদান্তে বাকি পানিগুলা যদি থেকে যায়, ওগুলা বৃহদান্তে গিয়ে শোষণ হয়। ঠিক আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এই যে এই জায়গাটা, বিশেষ করে লিপিড পরিপাকটা, লিপিড শোষণটা খুবই কমপ্লিকেটেড। তো আমি তোমাদের এটা পড়াবো, ওটাও পড়াবো, সব পড়াবো। তাহলে এক এক করে চলে আসি। এটা পরিপাক নালী, এটা একটা কোষ, আর এটা হচ্ছে রক্তনালী। ঠিক আছে, ভালো করে দেখো। প্রথমে আমরা কি দেখবো? শর্করা। শর্করা দেখো, কিছু কিন্তু এইভাবে সহজেই যেতে পারে। তাহলে শর্করা আমরা কয়ভাবে গেলাম? আমরা এটাকে আমরা ব্যাপন বা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ বলতে পারি, নিষ্ক্রিয় শোষণ। কিছু শর্করা আছে যারা এখান থেকে পার হইতে গেলে এই জায়গায় কি লাগে বলতো? এটিপি লাগে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সক্রিয় বলবো না, সক্রিয় শোষণ পদ্ধতিতে যায়। শেষ। এবং এখান থেকে যেটা জানতে হবে যে শর্করা আসলে আমাদের কোথায়, ডিওডেনাম, জেজুনাম নাকি ইলিয়ামে শোষণ হয়? এই যে দেখো, শর্করা প্রধানত জেজুনামে শোষণ হয়, দেখছো? তাই না? জেজুনামের কথা তো বলা আছে। এবং মনে রাখবা, শর্করা শোষণ মানে কি? দেখো, শর্করা শোষণের প্রক্রিয়াটা কিন্তু ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড নিয়ন্ত্রণ করে। এটা হরমোন। ইনসুলিনের নাম আমরা তো আগে থেকে জানি, শর্করা বা সুগার মানে ইনসুলিন। আর গ্লুকোকর্টিকয়েডের মধ্যে দেখো গ্লুকোজ কথাটা আছে, তার মানে শর্করা।
ডান। তাহলে শর্করা পরিশোষণটা আমরা বুঝলাম যে এরা যাওয়ার সময় শক্তিও লাগে, নাও লাগতে পারে। শক্তি লাগলে সক্রিয় শোষণ, শক্তি না লাগলে নিষ্ক্রিয় শোষণ। ডান। প্রোটিনের ক্ষেত্রেও কিন্তু সেম, বুঝছো? প্রোটিনের ক্ষেত্রেও সেম, সক্রিয় প্রক্রিয়াও যেতে পারে, নিষ্ক্রিয় প্রক্রিয়াও যেতে পারে। এবং দেখো জেজুনামেই তো শোষিত হয়, ডিওডেনামে হয়। যেগুলা ডি অ্যামাইনো অ্যাসিড, বুঝছো, এল এবং ডি তোমরা তো জানো আলোক সমানুতা, যেগুলো ডি অ্যামাইনো অ্যাসিড ওরা নিষ্ক্রিয় প্রক্রিয়ায় যায় রক্তে, পরিপাক নালী থেকে রক্তে যায় নিষ্ক্রিয় প্রক্রিয়া। আর যেগুলো এল অ্যামিনো অ্যাসিড এগুলোতে শক্তি লাগে, শক্তি প্রয়োগ করতে হয়। ডান। তাহলে এবার বলো তো কোন জায়গায় শোষণ হয়? উপরেরটা জেজুনাম ছিল না, জেজুনাম, পরেরটা জেজুনাম প্লাস ডিওডেনাম। উপরেরটাতে হরমোন ছিল কি? ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড। তার নিচেরটা দেখো থাইরক্সিন হরমোনের কথা চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন আমরা চলে আসি যে লিপিড শোষণ। এই লিপিড শোষণটা একটু কমপ্লিকেটেড, এটা আমি একটা স্লাইডের মধ্যে পড়াচ্ছি, পরীক্ষায় আসতে পারে লিপিড শোষণ কিভাবে হয়। দেখো এটা পরিপাক নালী, এটা হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে লসিকা নালী। হ্যাঁ, এটা কি? রক্তনালী, এটার নাম কি? লসিকা নালী। ঠিক আছে, ভালো করে দেখো, আমরা কি দেখতেছি? লিপিড শোষণ। শোষণ মানে কি? রক্তে যাওয়া। তাহলে দেখো এটা একটা বড় লিপিড, এই বড় লিপিডটা ভেঙে দেখো টুকরা 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 হয়েছে, বিভিন্ন ধরনের টুকরা টুকরা হয়েছে না? তো তুমি যদি এর ছোটগুলোর কথা ভাবো, দেখো যেগুলো ক্ষুদ্র, হ্যাঁ ক্ষুদ্রগুলো ইজিলি কিন্তু রক্তনালীতে চলে যায়, বাট যেগুলো একটু বৃহৎ, যেগুলো বৃহৎ, এদেরকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু লিপিড শোষণ করতেছি, এই যে চারপাশে দেখছো পিত্ত লবণ যুক্ত হয়েছে, কি এটা? এগুলোর নাম কি? পিত্ত লবণ। মনে রাখবা যেগুলা লিপিড শোষণ করা যেগুলো পাইছি আমরা, লিপিড শোষণ করে যেগুলো পাইছি তার চারপাশে যদি আমরা পিত্ত লবণ অ্যাড করি, এটার নাম কিন্তু মাইসেলি। কি নাম? এটাকে বলা হয় মাইসেলি। তো এটাই যে এখানে আসে, বুঝছো? এখন এখানে একটা কোষের ছবি তো দিতে হবে। এগুলোতে কি কোষ আছে না? তোমরা বলো তো এগুলোতে কি কোষ আছে না? আছে কিনা? তো এরা যখন এই যে কোষটার কাছে আসে, এগুলো কিন্তু অন্ত্রের ভেতরের কোষ, এন্টারোসাইট বলা হয়। অন্ত্র মানে এন্টারোসাইট। এখানে যখন আসে তখন দেখো কি ঘটনাটা ঘটে। আমি একটু ডিলিট করি। মাইসেলির দেখো কি ঘটনা ঘটে, সেটা হলো মাইসেলিটা দেখো এই দিকেই থেকে যায়, ভেতরের যে উপাদানগুলো আছে না, এই যেগুলা দেখো এই যে এন্টারোসাইটের মধ্যে চলে আসলো। এটা ব্যাপন প্রক্রিয়ায় আসে। তাহলে বলো তো, তোমরা বলো তো, অন্ত্র থেকে অন্ত্রের কোষের ভেতরে যখন প্রবেশ করে লিপিডের বড় বড় টুকরাগুলা, চারপাশে কার হেল্প নেয়? পিত্ত লবণের। আর পিত্ত লবণের যখন হেল্প নেয়, যে জিনিসটা তৈরি হয় এটার নাম কি? এটার নাম হচ্ছে মাইসেলি, তাই না? ভেতরে যখন চলে আসে ওদের আবার এই যে একটু আগে না পিত্ত লবণের হেল্প নিছে না, ভেতরে আসার পর ওদের ভাব আরো বাইরে যায়। আশ্চর্য, এখানে আসার সময় আমাদের পিত্ত লবণ নিয়ে আসছে, আমাদের তো একা আসা লাগে নাই। ওরা ভেতরে আইসা বলে যে এখন আমাদের চারপাশে আবার একটা আবরণ দিতে হবে, না দিলে আমরা এখান থেকে এদিকে যাব না। এই আবরণটা দেওয়ার জন্য এদের চারপাশে দেখো এবার আমরা একটা আবরণ দিই। কিসের জানো? কোলেস্টেরল। এদের চারপাশে আমরা যে আবরণটা দেয় এটা কোলেস্টেরল এবং লিপোপ্রোটিনের আবরণ। এটার নাম কি? মাইসেলি ছিল না? এবার যেটা আমরা পাইলাম এটার নাম হলো কাইলোমাইক্রন। কি নাম? কাইলোমাইক্রন। তুমি কি জানো যখন কাইলোমাইক্রন ক্রিয়েট হয়ে যায়, আচ্ছা তোমরা বলো তো আমাদের মেমব্রেন কি? ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি না? এবং এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে প্রোটিনও থাকে না, তার মানে আমাদের মেমব্রেনও কিন্তু লিপোপ্রোটিন দ্বারা তৈরি। তাহলে দেখছো এই জিনিসটা যখন লিপোপ্রোটিনটা যখন এর কাছে আসবে, ও বলবে আচ্ছা তোমার আমি বের করে দিই। কি করে দেয়? বের করে দেয়। তোমরা কি জানো কোষের ভেতর থেকে বের হয়ে যাওয়ার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। ওসিস মানে প্রক্রিয়া। তাহলে বলো তো এই জায়গায় যে প্রসেসটা হয় আর এই জায়গায় যে প্রসেসটা, এটার নাম কি? এটা হচ্ছে ব্যাপন। আর এই যে এইটা সহজন বের হয়ে আসে কাইলোমাইক্রনটা, এটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। তার মানে এটা একটা প্রক্রিয়া যেখানে সাইটের বাইরে যায়, এক্সো মানে বাইরে। তাহলে খুব ইজিলি দেখো এই যে আসছে, দেখছো বড় বড় লিপিড অণুগুলা, পরে এসে আবার ভাঙে যায় এরা। তাহলে কোশ্চেন ইজ, যখন এরা এখানে আসে তুমি কি জানো এই জায়গাটা দুধের মতো সাদা হয়ে যায়? তো দুধের মতো সাদা লসিকা নালীকে, অন্ত্রের দুধের মতো সাদা লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়েল। কি এটা? এই লসিকা নালীর নাম কি? ল্যাকটিয়েল। এইটা আসার কারণে দুধের মতো সাদা হয়। তাহলে বলো তো আমরা খাবো বেশি,
আমাদের লিপিড আসবে, লিপিড এসে এই লসিকা নালীগুলোতে গেলে দুধের মতো সাদা হবে, তাহলে এই লসিকা নালীগুলোর নাম কি? ল্যাকটিয়াম। তো বন্ধুরা আমি যতটুকু পড়াইলাম সামহাউ যদি মনে আরও একবার দেখতে হবে, রিওয়াইন্ড করে আরেকবার এই জায়গাটা দেখে নিবা। তাহলে আমরা দেখলাম লিপিডের কিভাবে শোষণ হয়। প্রথমে লিপিডের যেগুলো ছোট অণু ওরা রক্তে চলে যায়, বড় যেগুলো অণু ওরা পিত্ত লবণের সাহায্য নিয়ে ব্যাপন প্রক্রিয়ায় এন্টারোসাইটে প্রবেশ করে। এন্টারোসাইটের ভেতরে গিয়ে তারা লিপোপ্রোটিন এবং কোলেস্টেরলের একটা আবরণ নেয়, দ্যাট ইজ কল্ড, আগেরটা ছিল মাইসেলি, এটার নাম হলো কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা এন্টারোসাইট থেকে লসিকা নালীতে প্রবেশ করে এক্সোসাইটোসিসের মাধ্যমে, আর এক্সোসাইটোসিসের মাধ্যমে যখন প্রবেশ করে তখন এখানে এসে আলটিমেটলি ওরা আবার ভেঙে যায়, যার যেটা যেখানে দরকার সেটা সেখানে চলে যায়। ওকে, তাহলে আমাদের মোস্ট কমপ্লিকেটেড পার্টটা ডান, আমাদের আসলে মোস্ট কমপ্লিকেটেড পার্টটা ডান হয়ে গেছে, আমাদের আর কিছু নাই, শোষণটা আমাদের ডান হয়ে গেল। শোষণের ক্ষেত্রে মনে রাখবা যে কোনটার কি ধরনের শোষণ হয় আর লিপিডের ক্ষেত্রে কিভাবে হয়, এইটা পড়লেই কিন্তু হয়ে যাবে। এবার চলে আসি আমরা হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্র তোমরা এগুলো নিজেই পারবা। বৃহদন্ত্রে 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এখানে যেটা জানতে হবে দেখো, এই যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বৃহদন্ত্র কি ই কোলাই থাকে না ব্যাকটেরিয়া, বলো তো ই কোলাই। আমি কিন্তু ই কোলাইকে বলি বি কোলাই। কি বি কোলাই? দেখো ই কোলাই আসলে আমাদের ভিটামিন বি এবং ভিটামিন কে তৈরি করে দেয়। আমাদের যদি ভিটামিন কে তৈরি না হয়, বুঝছো, আমাদের কিন্তু ব্লিডিং হলে কিন্তু ব্লিডিং থামবে না। খুবই ইম্পর্টেন্ট ভিটামিন কেটা। আর ভিটামিন বি তো অনেক কম আছে না, ভিটামিন B1, B6, B12 বিভিন্নটা বিভিন্ন কাজ করে। তারপর আর কি কি হয় এখানে মনে রাখবা, বৃহদন্ত্রের ভেতরে যে তোমাদের মলগুলো অনেকক্ষণ জমা থাকে, এই বৃহদন্ত্রের ভেতরে প্রচুর পিচ্ছিল পদার্থ লাগে। বৃহদন্ত্রেও কিন্তু আমাদের গবলেট কোষ আছে, আমাদের শ্বাসনালীতেও আছে গবলেট কোষ, এই জন্য আমাদের প্রচুর পরিমাণে মিউকাস বের হয়। আমাদের ক্ষুদ্রান্তেও আছে, আমাদের বৃহদান্তেও আছে প্রচুর পরিমাণে গবলেট কোষ। এগুলো পড়বা, এটা ইম্পর্টেন্ট। আমাদের এবার স্থূলতায় চলে আসছি। স্থূলতা মানে কি? আমাদের যে একটা আইডিয়াল একটা চার্ট আছে, একটা ইন্ডেক্স আছে, বুঝছো, এতটুকু হলে আমাদের এইরকম স্থূল, এতটুকু হলে এই ধরনের, তো ওই চার্টটাকে বলা ইন্ডেক্স। তাহলে বডি মাস মানে শরীরের ভরের একটা ইন্ডেক্স ওইটা। তাহলে বলো তো আমাদের স্থূলতা কাকে বলে? ওই ইন্ডেক্স অনুযায়ী যদি 20% বা তার বেশি হয়ে যায়, 20% বা তার বেশি, তখন আমরা তাকে স্থূল বলি। কিসে? একটা ইন্ডেক্স দেখে। তাহলে ওইটাকে আমরা কি বলবো? বডি মাস ইন্ডেক্স, শরীরের ভরের ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স আমরা কিভাবে বের করি? বিএমআই কিভাবে বের করি? আমাদের ওয়েটটাকে পাউন্ড হোক আর যাই হোক না কেন আমরা কিলোগ্রামে কনভার্ট করব। আমাদের হাইটটা ইঞ্চিতে আমরা মাপি, এটাকে আমরা মিটারে কনভার্ট করবো, মিটার স্কোয়ারে। তারপর আমরা যদি তারপর আমরা ক্যালকুলেশন করি, আমরা পাবো বিএমআই, আমাদের বিএমআই পাবো। মনে রাখবা এই যে এটা হলো নর্মাল বিএমআই, এর মধ্যে থাকবো আমরা। হাইট এবং ওয়েট অনুযায়ী আমরা যদি এর মধ্যে পড়ি তাহলে ঠিক আছে। এর যদি উপরে যায়, প্রথমে যেটা সেটার নাম হলো ওভারওয়েট বা ওভারওয়েট। আরও একটা লিমিট পার হয়ে গেলে ওইটাকে আমরা বলি প্রথম শ্রেণীর ওবেসিটি বা প্রথম শ্রেণীর স্থূলতা। ওই লিমিট পার হয়ে গেলে দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, ওই লিমিট পার হয়ে গেলে মরবিড স্থূলতা বলা হয়। এই যে দেখো এখানে দেওয়া আছে 18.5 থেকে 24.99, এটা স্বাভাবিক ওজন। তো অনেকেই কিন্তু ভুল করে যে এটার পরের টাইম মনে হয় প্রথম শ্রেণীর স্থূলতা, তা না, এটা কিন্তু দেখো ওভারওয়েট বা অতিরিক্ত ওজন। আর এর নিচে যেটা, এটা হচ্ছে আন্ডারওয়েট। তাহলে এই যে এই জিনিসটা তোমাকে জানতে হবে, তাহলে তোমাকে ক্যালকুলেশনও আসতে পারে। এই জন্য বলবো যে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার সুযোগ থেকে অবশ্যই পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাওয়া। বায়োলজিতে ম্যাথ দিতেই পারে, এমসিকিউ আসতেই পারে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের করতে হবে। স্থূলতার কারণ কি? প্রথম কারণটা বলি, বাকিগুলো এমনিই পারবা, মনের মাধুরী মিশে লিখবা। স্থূলতার প্রথম কারণই হচ্ছে জিনগত। বাপ মা মোটা মানে আমি মোটা, সিম্পল। আমার ফ্যামিলির বংশগত সবাই মোটা, বুঝছো। দেখছো 80% ক্ষেত্রেই লেখা আছে যে বাবা মায়ের মোটা, বাপ মায়ের সন্তান মোটা হবে, ঠিক আছে। তো হ্যাঁ, মোটা বাপের বাচ্চা মোটা হইলেও কন্ট্রোল করা পসিবল, একটু বেশি কষ্ট করতে হয়। পারিবারিক জীবনযাত্রা, তোমাদের ফ্যামিলিতে বৃহস্পতিবার হলে তোমরা বাইরে খাইতে যাও, শুক্রবারে বাসায় রান্না করো না, বাইরে খাইতে চাও, খাসি জবাই দাও, খাসি গলান দাও, তোমার তো ওজন বাড়বেই। আবেগ বেশি যাদের, বুঝছো, যে কোনো ধরনের আবেগই কিন্তু আমাদের কি করে? ওয়েট বাড়ায় দেয়, অতি ভোজনকে উস্কে দেয়। রাত জাগলে আমাদের অতি ভোজন উস্কে দেয়। রাত্রেবেলা, বুঝছো, রাত্রেবেলা রাত জাগবা মানে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগে। তো আমাদের সেই সময় কিন্তু সব সময় আমাদের ফ্রিজ ভয়ে থাকে, এই বারবার আসতেছে আর খুলতেছে, ধপধপ করে দরজা লাগাইতেছে, ফ্রিজ কিন্তু ভয়ে থাকে রাত্রেবেলা। কর্মক্ষেত্র, কিছু কর্মক্ষেত্র আছে না, আপনার জন্য চা এবং কফি আনলিমিটেড। চা কফি আনলিমিটেড মানে ভালো জিনিস না, ভালো জিনিস না, খারাপ জিনিস। মানসিক আঘাত, কি এক অবস্থা, পরীক্ষার জন্য টেনশন করতেছে, ওজন বাড়তেছে, রেজাল্ট ভালো লাগতেছে,
ভালো আছো সেখানে ওজন বাড়তেছে, কারণ ভালো থাকলে তো অতি ভোজন হয়, তাই না? তুমি একটা চিন্তা করো তো, তোমার ফ্রেন্ডের খারাপ হয়েছে খাওয়াবি কবে, মন্দ হয়েছে খাওয়াবি কবে, সব কিছুতেই খাওয়া। জুতা কিনছে, এত সুন্দর জুতা দোস্ত খাওয়াইতে হবে, 300 টাকা জুতা কিনছে, 3000 টাকা খাওয়াইতেছে। বিশ্রাম, হ্যাঁ ওই বিশ্রামের কারণে এই রিডিং পড়বা, এগুলো পড়া, এগুলো নাই। ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কেন ওজন কম বাড়ে জানো? আমাদের কিন্তু পেশি বেশি, এবং আমাদের একটা হরমোন আছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কারণে আমাদের পেশি বেশি, আর পেশি বেশি মানে আমাদের খরচ বেশি। তাহলে সেম পরিমাণ খাবার যদি খাই, ছেলেদের ওজন বাড়বে না, মেয়েদের ওজন বাড়বে, কারণ মেয়েদের টেস্টোস্টেরন নাই, পেশি মাস কম, খরচও কম। ঠিক আছে, এই জন্য দেখবা যে ফিমেলরা এমনিতেও কম খায়। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে হরমোন কিছু বেড়ে যায়, 1-2টা হরমোন বাদে সব হরমোনই আসলে আমাদের ওজন বাড়ায়। দেখো 4 থেকে 6 পাউন্ড আমাদের ওজন ফিমেলদের ক্ষেত্রে বের হয়ে যায়। নিদ্রাহীনতা, মনে রাখবা 6 ঘন্টার কম না, কিন্তু ঘুমাইলে অবশ্যই 7 ঘন্টা 8 ঘন্টা করে একটানা ঘুমানো উচিত, একটানা, ভাগ ভাগ করে না। তো ঘুম ঠিকঠাক না হইলে কিন্তু কি হবে, ওই যে দেখো ক্ষুধা বেড়ে যায়। শিক্ষার অভাব, আমি খাবার সম্পর্কে জানি না, আমি খালি ভাত গিলি, অমুক লোক আমাকে প্লেট ভরা ভাত দিছে, বাড়িতে গিয়ে বলি আরে অস্থির ভাত খাওয়াইছে আজকে আমার। পাগলা, তোমারে ভালো খাবার খাওয়াইতে হবে, তাই না? তোমার বাসায় যখন আত্মীয় আসে, কোনোদিন ভর্তা ভাজি সবজি এগুলাদের কোনোদিন আয়োজন করছিলা? করো নাই। তোমাদের বাসায় আমরা দাওয়াত দিও, আমি তোমাকে বলবো যে এগুলা রান্না করো, ওকে? সব মানুষ আবার মাইন্ড করে এগুলা খাইতে, তাই না? তো এই একটা সমস্যা, শিক্ষার অভাব হলে মানুষজন এইটাই করবে। মানুষজন গরু মাংস ছাড়া, খাসির মাংস ছাড়া খাই না। গরু মাংস খাওয়াই নাই, খাসি মাংস খাওয়াই নাই, তার মানে তুমি শেষ, তুমি মানুষই না, তুমি কোনো গোত্রই না। হ্যাঁ, অসুখ, দেখো পলিসিস্টিক ওভারি, ওভারিতে কিন্তু এই যে ছোট ছোট গোল গোল জিনিস হয়, যেগুলোকে আমরা সিস্ট বা থলি বলি। তাহলে অনেকগুলো যদি হয় ওভারিতে, মেয়েদের ওভারিতে, এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি ডিজিজ বা ওভারিয়ান সিনড্রোম। তো এইটাতে যেটা দেখা যায়, যখন প্রচুর পরিমাণে হরমোন ক্ষরণ হয়, বুঝছো? আর হরমোনগুলো আমাদের ওয়েটটা বাড়ায় দেয়, ফিমেলদের ক্ষেত্রে ওয়েট বাড়ায় দেয়। তো যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে তাদেরকে প্রচণ্ড কষ্ট করতে হয় আর কি, এবং প্রচুর মেয়েদের পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে। এবার চলে আসি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে ওজন বাড়ে, এটা নিয়ে আমি কথা বললাম না, বাট এই যে দেখো, এটা একবার হাইপার লেখে, একবার হাইপো লেখে, একই স্যার একই বইয়ের মধ্যে, আজকে হাইপো লেখছে, আগামী বছর আবার হাইপার লিখে ফেলবে, কি যে মনে করে আল্লাহ জানে। হাইপোথাইরয়েড, দেখো থাইরয়েড হরমোন এমন একটা হরমোন, এটাকে আমি বলি শরীরের আগুন, বুঝছো? এটাতে আমার শরীরে বেশি ক্ষরণ হয়, সারাক্ষণ আমার শরীরের ভেতরে সে খাবার ভাঙবে, ওজন বাড়বে? বাড়বে না, ওজন কমবে। আবার হাইপো যখন হবে, বলো তো এই আগুন তাহলে কমে গেছে, তাহলে আমার শরীরে আমি যা খাবো এগুলোকে ভাঙতে পারবো? পারবো না, তাহলে খাবারগুলো আমার শরীরে আটকে যাবে না, ওজন বাড়বে, বুঝছো? হাইপোতে বাড়ে, মনে রাখবা, হাইপো ওজন বাড়ে, হাইপার ওজন কমে। কত ওষুধ আছে, দেখো অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে খায়, ওজন বাড়ে। তারপর কর্টিকোস্টেরয়েড, অনেকে স্টেরয়েড নেয়, দীর্ঘদিন ধরে ওজন বাড়ে। আর হচ্ছে পিল, পিল কিন্তু ওজন বাড়ার জন্য দায়ী আর কি। নিয়মিত ব্যায়াম করো, খাদ্যাভ্যাস পরিবর্তন করো, তাইলে হয়তো তাইলে কমবে। যেমন আমি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার ওজন বাড়তে 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 84-এ চলে গেছিল, আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল, কারণ নিজের শরীরের প্রতি সে যত্ন করে না, সে মানুষের যত্ন কিভাবে করবে? তো গত 1 মাস প্লাস সময় ধরে আমি খাবার কন্ট্রোল করতেছি, আমি যেহেতু এক্সারসাইজের সময় পাচ্ছি না, খাবার কন্ট্রোল করা শুরু করছি, 4 কেজি 100 গ্রাম ওজন আমার কমে গেছে। আর 2-3 মাস আমি সময় নেব, মানে কখনো হঠাৎ করে ওজন কমানো যাবে না, একটু দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে কমাইতে হবে। হঠাৎ করে ওজন কমাইলে হঠাৎ করে ওজন আবার বাড়বে, ওটা আবার আনকন্ট্রোল হয়ে যাবে। এই জন্য 4 মাস 6 মাস 1 বছর টানা এই কাজ করতে হবে, বুঝছো? 1 কেজি করে কমুক প্রত্যেক মাসে, সমস্যা নাই। আর মানুষজন ভাবে আজকে একটু কম খাইলাম এখনই মনে ওজন কমে, আরে পাগলা, খাইলে ওজন, পেটের ভেতরে ভাত বাড়লো ওজন বাড়লো, কিছুদিন পর থাকছে না, ওজন কমবে। এগুলো তো খেলা, এগুলো করা যাবে না। আর আরেকটা কাজ, হ্যাঁ, কিটো ডায়েট করা যাবে না, মাথায় রাখবা। কিটো ডায়েট কিন্তু মেডিকেল ডায়েট, তোমাদের ফ্যামিলিতে যদি থাকে নিষেধ করবা। যদি এই যে এখানে দিয়ে দিস, আমি বুঝলাম না যে কি চিন্তা ভাবনা করে আল্লাহ এখানে দিয়ে দিস, এরা এখানে দিয়ে দিস। খাদ্য নিয়ন্ত্রণ, লোভনীয় খাবার পরিত্যাগ করতে হবে, দেহের ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ফল সবজি আহার, অব্যাহত প্রয়াসী হওয়া, মানে চেষ্টা করেই যাওয়া। বিনোদনের ক্ষেত্রে ইনডোরের থেকে আউটডোর গেমসের দিকে মুভ করা। কিটোজেনিক ডায়েট, এটার দিকে না যাই আমরা, বাট এখানে একটা ইনফরমেশন শুধু জানো, কিটোজেনিক ডায়েট বলতে বোঝাচ্ছে ভাত কম বা শর্করা কম, কিন্তু চর্বি বেশি খাইতে হবে। ওষুধ সেবন, কিছু ওষুধ আছে তোমার যদি কোনোভাবে কন্ট্রোল না করতে পারো, ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমাকে লাইফস্টাইলের পাশাপাশি ওষুধও সাজেস্ট করে, এখানে কিছু ওজন কমে।
জিআই হরমোনের ব্যবহার, ম্যাজিক বুলেট বলে একটা আছে যেটা আমাদের ওজন কমাইতে হেল্প করে, বেরিয়াট্রিক সার্জারি, মনে রাখবা ওজন নিয়ে ওভারওয়েট নিয়ে যে সার্জারি কাজ করে তাকে হলো বেরিয়াট্রিক সার্জারি। ওকে, সার্জনদের নাম হচ্ছে বেরিয়াট্রিক সার্জন, যেখানে পাকস্থলী বাইপাস সার্জারি এবং পাকস্থলী স্লিভ ইত্যাদি করা হয়, গ্যাস্ট্রিক বাইপাস এবং গ্যাস্ট্রিক স্লিভ। সো থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি কোশ্চেনে। দেখো ওই সেই ছবি, পরিপাককে আমি তো বলেছিলাম জটিল, কঠিন আর দেহের জন্য শোষণের জন্য অনুপযোগী, শোষণের জন্য অনুপযোগী, তাই না? এইটাকে কি করবা, এনজাইম, অ্যাসিড, ক্ষারের মাধ্যমে উল্টা সরল, তরল এবং দেহের উপযোগী তে পরিণত করাকে বলা হয় পরিপাক। মিশ্র গ্রন্থিকে আমি তো বলেছি, এটা মিশ্র গ্রন্থি, যেখানে লোবিউলগুলা থেকে এনজাইম ক্ষরণ হয় এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে হরমোন ক্ষরণ হয়। তাহলে একই জায়গা থেকে যেহেতু দুই ধরনের এনজাইম ও হরমোন ক্ষরণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। উদ্দীপকের বি অঙ্গটি থেকে অ্যাসিড নিঃসৃত হয়, ওর কাজ বর্ণনা করো। এই যে দেখো বি, HCl এর কাজ কি অনেকে কিন্তু জানে না। দেখো HCl এর একটা কাজ হলো জীবাণু ধ্বংস, বুঝছো, জীবাণু ধ্বংস করা। 2 নম্বর আরেকটা কাজ হচ্ছে HCl দ্বারা পাকস্থলীর যে এনজাইমগুলো, এগুলোকে বলা হয় পাকস্থলীর নিষ্ক্রিয় এনজাইম। নিষ্ক্রিয় এনজাইম, এই নিষ্ক্রিয় এনজাইমগুলো HCl এর কারণে কিন্তু সক্রিয় এনজাইমে পরিণত হয়, এটা জানো তোমরা, সক্রিয় এনজাইমে পরিণত হয়। আরেকটা মনে রাখবা, HCl কি করে, এখানে পিএইচ এর মান অনেক লো করে এবং লো পিএইচে এনজাইমগুলো ভালো কাজ করে, ভালো কাজ করে। কারণ তোমরা অনেকেই জানো না, এনজাইম কিন্তু পিএইচ টেম্পারেচারের দিকে খুব খেয়াল রাখে। তাহলে এখানে তুমি যদি কোনো এনজাইমকে কাজ করাইতে চাও, ওরা যদি লো পিএইচে কাজ করতে অভ্যস্ত হয়, তাহলে HCl দিয়ে কিন্তু লো পিএইচ করতে হবে, ঠিক আছে? জীবাণু ধ্বংস, পাকস্থলীর যে নিষ্ক্রিয় এনজাইমগুলো আছে এগুলোকে সক্রিয় করে, আর কি করে, এনজাইমগুলোকে তাদের কাজ করার জন্য পর্যাপ্ত পিএইচ ক্রিয়েট করে। এই অঙ্গটিকে জৈব রসায়নদার কেন বলা হয়? এই যে এটা, তাহলে বলো তো, এখানে বিক্রিয়ার কথা বলতে হবে না, প্রথমে শর্করার বিপাকের কথা বলতে হবে, তারপর প্রোটিনের বিপাকের কথা বলতে হবে, লিপিডের বিপাক। শর্করার বিপাক কি, যে গ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। তারপর হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে কি বলতে হবে, ডিএমিনেশন, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি, এগুলা। তারপর কি বলতে হবে, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস নিয়ে কথা বলতে হবে। তারপর কি করতে হবে, প্লাজমা প্রোটিন তৈরি, হরমোন তৈরি, ইত্যাদি ইত্যাদি, এগুলা। বুঝতে পারছো? উচ্চ মাধ্যমিক শ্রেণী, ডায়াফ্রামের নিচে একটি বাঁকানো থলি থাকে, ডায়াফ্রাম, এই যে দেখো বাঁকানো থলি, পাকস্থলী। তার পাশে একটা বড় গ্রন্থি আছে, বড় গ্রন্থি, আমাদের সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু এটা, এটার নাম কি, যকৃৎ। তাহলে এবার এপিগ্লোটিস, এটা তো শ্বসনতন্ত্রে। কাইলোমাইক্রন কিভাবে শোষিত হয়, মনে আছে তো? এই যে বলছিলাম এইটা, এখানে যেটা, এটা নাম মাইসেলি, মাইসেলিটাই দেখো এটার মধ্যে নিজে বাইরে থেকে প্রবেশ করাচ্ছে। তো এই কাইলোমাইক্রন যখন এখানে ক্রিয়েট হয়, এরা যখন রক্তে কিভাবে যায় বলতো, এক্সোসাইটোসিস প্রক্রিয়া, মনে আছে না? হোয়াট ইজ কাইলোমাইক্রন? ভেতরে হচ্ছে লিপিডের অণুগুলো, বড় অণুগুলো, এবং তার চারপাশে হচ্ছে ফসফোলিপোপ্রোটিন এবং কোলেস্টেরল, দ্যাট ইজ কল কাইলোমাইক্রন। ওইটা এবার লসিকা নালীতে যায়। দেখছো কিভাবে শোষিত হয়ে এখানে আসছে, আমি কিন্তু পড়াইছি। দেহকে সতেজ রাখতে থলিটির কার্যক্রম ব্যাখ্যা করো। কোন থলির কাজ? দেহকে সতেজ রাখতে, খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন। দেহকে সতেজ রাখা মানে কি? তাহলে পরিপাকের কাজগুলো তোমার শুধু বলতে হবে, তাই না? পরিপাকের কাজগুলো বলতে হবে, ওই এটাই পরিপাক করে, সেই পরিপাক করে, এগুলাই হচ্ছে দেহকে সতেজ রাখতে ভূমিকা রাখে। মানে এই প্রশ্নটাই আমার পছন্দ হয় নাই, প্রশ্নটাই পছন্দ হয় নাই। অভ্যন্তরীণ স্থিতি, মনে রাখবা, অভ্যন্তরীণ স্থিতিকে বলা হয় হোমিওস্টেসিস। কি বলা হয় মুহেব? হোমিওস্টেসিস। তাহলে হোমিওস্টেসিস রক্ষায় উক্ত গ্রন্থিটি, মানে হচ্ছে যকৃৎ, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে তোমরা বলবা হোমিওস্টেসিস মানে হচ্ছে অভ্যন্তরীণ স্থিতি। অভ্যন্তরীণ স্থিতি মানে কি? গ্লুকোজ দরকার, ওই যে গ্লুকোজ পাঠাচ্ছে, গ্লুকোজ অলরেডি চলে গেছে, তাহলে গ্লুকোজগুলোকে সে লিপিডে কনভার্ট করতেছে বা গ্লাইকোজেনে কনভার্ট করতেছে। বেশি অ্যামাইনো অ্যাসিড চলে আসছে, তাহলে সেগুলোকে ডিএমিনেশন এবং অর্নিথিনের মাধ্যমে ইউরিয়া বানাচ্ছে। আবার প্রয়োজনীয় এনজাইমগুলোকে কি বানাচ্ছে, বিভিন্ন প্লাজমা প্রোটিনে কনভার্ট করতেছে, তাই না? তারপর আমার শরীরের ভিতরে আরবিসি গুলো মরে যাবে, সেগুলোকে আবার ক্লিন করতেছে, যে আরবিসির ভাঙনের প্রক্রিয়াটা। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে কি আমাদের দেহের কি রাখতেছে, সেই অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা ঠিক রাখতেছে। আমাদের দেহের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সে প্লাস এনজিওটেনসিনোজেন হরমোন ক্ষরণের মাধ্যমে রক্তচাপটা বৃদ্ধি করতেছে,
আমাদের শরীরে টক্সিন বেড়ে যাচ্ছে, সেই টক্সিনগুলোকে নির্বিষ করতেছে। এই কাজগুলোই তো দেহের অভ্যন্তরীণ স্থিতি রক্ষায় যকৃতের কাজ, তাই না? কাইলোমাইক্রন কি? এই যে দেখো কাইলোমাইক্রন আবার চলে আসে, তার মানে ভেতরে হচ্ছে লিপিডের অণু, বাইরে এটার নাম কি বলতো? ফসফোলিপোপ্রোটিন প্লাস কোলেস্টেরল। দিস ইজ কল কাইলোমাইক্রন। পরিপাকে পিত্তরসের ভূমিকা লেখো। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড। পিত্তরসের ভূমিকা কি পরিপাকে? 1 নম্বর দেখো তো, পিত্তরস কি? তুমি যখন একটা হচ্ছে কি খাও? লিপিড খাও। এই লিপিডটাকে পরিপাকের কারণে কি পিত্তরস আসতে হয় না? পিত্তরসের কি কোন অংশটুকু এই কাজ করে বলো তো? পিত্ত লবণ। তাহলে তোমরা বলবা এক এক করে। দেখো, পিত্তরসের পিত্ত লবণ লিপিডকে ভাঙতে হেল্প করে। এই ভাঙার প্রক্রিয়ার নাম হচ্ছে ইমালসিফিকেশন। 2 নাম্বার, পিত্তরস ক্ষারীয় হওয়ায় পরিপাক নালীর অ্যাসিডিক পরিবেশটা, অম্লীয় পরিবেশটাকে ক্ষারীয় করতে পারে। 3 নাম্বার, পিত্তরস যদি এখানে আসে, এই পরিপাক নালীগুলোর পেরিস্টালসিস বেড়ে যায়, ফলে খাদ্যের যান্ত্রিক পরিপাকটা বৃদ্ধি পায়। ক্লিয়ার? আর কি চাইছে এখানে? পরিপাকে ভূমিকা। তাহলে শোষণেও আমরা একটু অ্যাড করে দিয়ে দিব এখানে। পিত্তরসের পিত্ত লবণটি পরিপাকৃত লিপিড অণুগুলাকে মাইসেলিতে কনভার্ট করে শোষণে হেল্প করতেছে। 3-4টা হলেই হবে, ঠিক আছে? উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। এই ভুল হয়ে গেছে, এটা কিন্তু এ না, এটা হচ্ছে বি। এটা কিন্তু বি না, এটা হচ্ছে এ, ঠিক আছে? এবার দেখো বি, এই যে এইটা পাকস্থলীর, এই যে স্নায়ুতন্ত্রের ভূমিকা মনে আছে তোমাদের? পাকস্থলীতে যে ঘটনা ঘটে 3টা ফেজে হয়। প্রথমটার নাম সেফালিক বা ব্রেন ফেজ। তাহলে খাদ্যের কথা দেখলে, খাদ্যের কথা ভাবলে, সবকিছু হইলে খবর মাথায় যায়, মাথা থেকে খবর চলে যায় পরিপাক নালীতে। তখন পরিপাক নালী কি করে? হরমোন, তারপর হচ্ছে এনজাইমস এবং হচ্ছে এইচসিএল ক্ষরণ শুরু করে দেয়। এইটাই তো হচ্ছে তাদের কি প্রক্রিয়া? স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীলতা। পরের ধাপটার কথা তোমাদের মনে আছে না? এটাকে বলা হয় পাকস্থলীতে তখন খাবার চলে আসছে। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। খাবার এখানে চলে আসছে। তাহলে খাবার চলে আসলে এই যে নিচে স্নায়ুতন্ত্র আছে, মাইন্টেরিক প্লেক্সাস বা সাবমিউকোসাল প্লেক্সাস, এর কারণে সাবমিউকোসাল প্লেক্সাসগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তারপর কি করে? ওখানে গেস্ট্রিন হরমোন ক্ষরণ হয়। গেস্ট্রিনগুলো আবার কি করে? এনজাইম কোষ, মানে সিপ কোষকে বলে তুমি জাইমোজেন ক্ষরণ করো, এবং সেই এইচসিএল অক্সিনটিক কোষকে বলে তুমি এইচসিএল ক্ষরণ করো। তাহলে বলো তো আলটিমেটলি কি এ দিয়েই হইল না? পাশাপাশি খাদ্য এখানে যখন চলে আসে, এখানকার যে প্লেক্সাসগুলো আছে, প্লেক্সাসগুলো যখন বুঝতে পারে, পেশিগুলোকে সংকুচিত করে পাকস্থলীর ভেতরে খাদ্য আছে, এটাকে কি করে? পাকস্থলীকে সংকোচন, মোচড় দিয়ে খাদ্যগুলোকে যান্ত্রিক পরিপাকে হেল্প করে। এবার চলে আসি উদ্দীপকের এ। আমি কেন উল্টা করছি দেখো, উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গের বিপাকীয় ভূমিকা। এ মানে তো এইটা, তাই না? দেখছো এ বি উল্টা হয়ে গেছে। এর বিপাকীয় মানে কি? বিক্রিয়াগুলা। তাহলে গ্লুকোজের, শর্করার বিপাক, প্রোটিনের বিপাক, এগুলো তো আমি পড়াইছি। প্লাজমা প্রোটিনের বিপাক, এই জিনিসগুলো তোমরা ওখানে লিখবা। আমাদের দেশে এমন একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে, আমাদের দেহে, নট দেশে, গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে যা দেহের বৃহত্তম গ্রন্থি। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লিভার। এমন এক ধরনের রসের ক্ষরণ ঘটে যা প্রকৃতি ক্ষারীয়। তার মানে কি এটা মুহিব? পিত্তরস। তাহলে পিত্ত কি জিনিস? পিত্ত বা পিত্তরস হচ্ছে এক ধরনের ক্ষারীয় তরল যা যকৃৎ থেকে ক্ষরণ হয়, পিত্তথলিতে সঞ্চিত থাকে এবং লিপিড পরিপাক এবং শোষণে সাহায্য করে। আবার বলো, এই যে পিত্তথলি, এই রসটা এসে এখানে লিপিডটাকে ভাঙতেও হেল্প করে ইমালসিফিকেশন প্রক্রিয়ায়, এবং তাকে শোষণেও হেল্প করে। তাহলে পিত্ত হচ্ছে বাইল বা পিত্তরস যারা ক্ষারীয় প্রকৃতির, যকৃৎ থেকে ক্ষরিত হয়, পিত্তথলিতে জমা থাকে এবং লিপিড ভাঙতে এবং শোষণে হেল্প করে। পেরিস্টালসিস কি জিনিস? এটা কিন্তু অনেকেই জানে না। পেরিস্টালসিসের বাংলা হচ্ছে ক্রমসংকোচন। ক্রমসংকোচন, ওকে? তাহলে পেরিস্টালসিস মানে হচ্ছে পরিপাক নালীর ভেতরে ক্রমে ক্রমে সংকোচন ঘটিয়ে খাদ্যগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, মানে খাদ্যগুলোকে আগানো, মানে পরিপাক নালীর যে কন্টেন্টগুলো আছে, খাদ্যবস্তুগুলো আছে, এগুলাকে পরিপাক নালীর ভিতর প্রবাহিত করার প্রক্রিয়ার নাম হচ্ছে পেরিস্টালসিস। আবার বলো, পেরিস্টালসিস হচ্ছে কোনো একটি নালীর সংকোচন যার মাধ্যমে ওই নালীর ভেতরে থাকা কোনো উপাদান সংকোচনের কারণে সামনে এগোতে পারে। এটা শুধু পরিপাক নালীতে হয় তা না, পেরিস্টালসিস মেয়েদের ডিম্ব নালীর ভেতরে হয়। বুঝতে পেরেছ?
তারপর ডিম্বাণুটাকে আগায় নিয়ে যায় এইভাবে। উদ্দীপক উল্লেখিত গ্রন্থিটির গঠন ব্যাখ্যা করো। গ্রন্থি কোনটা? এই যে গ্রন্থিটা। তোমরা বলবা এটি এমন একটি গ্রন্থি যেটি আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি। এর উপরের আবরণের নাম কি বলতো? উপরের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এই গ্রন্থিতে 4টা খণ্ড থাকে। বাম খণ্ডটা ডান খণ্ডটা বড়, ডান খণ্ড ডান লোব, বাম লোব, আরো 2টো লোব আছে, কোয়াড্রেট এবং কর্ডেট লোব। ঠিক আছে, ডান লোবের নিচে থাকে হচ্ছে পিত্তথলি। গঠনে এবার চলে আসি যে এগুলো হেপাটোসাইট বা হেপাটিক কোষ, যেগুলো বহুভুজাকার কোষ, এগুলো দ্বারা তৈরি, এবং তাদের ভেতরে সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় নালী থাকে, এবং হেপাটোসাইটের ফাঁকাগুলোতে সাইনুসয়েড থাকে, যার ভেতরে কি থাকে? কাপ্ফার কোষ থাকে। তো এই কথাগুলো লিখলে যে গঠনটা হয়ে গেল, হইল না? এত কমপ্লিকেসি করার দরকার আছে? কমপ্লিকেট করা যাবে না। দেহের শারীরবৃত্তীয় কাজে নির্দেশিত গ্রন্থিটির অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো, একই প্রশ্ন, যকৃৎ পড়বা না, পরীক্ষায় 4 মার্ক হারায় ফেলবা। ওকে, শারীরবৃত্তীয় কাজ কি? ওই যে বিক্রিয়াগুলা, যেটা শর্করা সঞ্চয় করে, শর্করাকে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস ইত্যাদি। প্রোটিনের ক্ষেত্রে কি? ডিএমিনেশন, অরনিথিন চক্র ইত্যাদি। তাই তো, প্লাজমা প্রোটিন তৈরি, পিত্তরস তৈরি, তারপর হচ্ছে এনজিওটেনসিন নামক হরমোন তৈরি, টক্সিনকে অপসারণ, তাপমাত্রা তৈরি, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি, এই তো আরবিসির ভাঙন। এক্স হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, ওয়াই হচ্ছে বিএমআই 30 এত থেকে এত। তাহলে দেখো সিকাম কি? আমাদের যখন ইলিয়াম যেখানে শেষ হয়, বৃহদন্ত সেখানে শুরু, এই যে অংশটার নাম হচ্ছে সিকাম, হচ্ছে এই জায়গাটা। সিকাম শব্দের অর্থ আসলে মনে রাখবা, সিকাম শব্দের অর্থ চোরাগলি। তার এক প্রান্তটা দেখো বন্ধ, আর এক প্রান্তটা দেখো উন্মুক্ত, এদিকে যাওয়া যায়। তাহলে সিকাম কি? সিকাম হচ্ছে বৃহদন্ত্রের, যেখানে ইলিয়াম শেষ হয়, বৃহদন্ত্রের শুরুতে একটি পরিপাক নালীর একটা অংশ, যার এক প্রান্ত বদ্ধ থাকে এবং সেদিকে অ্যাপেন্ডিক্স থাকে, অপর প্রান্তটি কোলন, ঊর্ধ্বমুখী কোলনের দিকে যায়। দিস ইজ সিকাম, বৃহদন্ত্রের একটা অংশ। গ্লুকোজের গ্লাইকোজেনের রূপান্তর ব্যাখ্যা করা। আরে এটা তো পারবো আমরা। গ্লুকোজ যখন আমরা পরিপাক নালী থেকে যকৃতে যায়, গ্লুকোজগুলো প্রয়োজনীয়গুলো চলে যায়, বাকি যেগুলো থাকে এগুলো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে জমা থাকে 100 গ্রাম পর্যন্ত, তাই না? এই তো। উদ্দীপকের এক্স এর কোষগুলোর কাজ ব্যাখ্যা করো। বলো তো, এক্স এর কোষগুলোর কাজ আমি তোমাদের পড়াইছিলাম না? ওই যে প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ। 2 নম্বর হচ্ছে মিউকাস কোষ। 3 নম্বর হচ্ছে ওই যে আর্জেন্টাফিন কোষ। 4 নম্বর হচ্ছে সিফ কোষ, তাই না? এবং আরো কোষ আছে। যাই হোক, প্যারাইটাল কোষের আরেক নাম অক্সিনটিক কোষ, যেটা HCl এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ কি করে? ওই যে আর্জেন্টিনা সেরোটোনিন ক্ষরণ করে, যেটা পাকস্থলীর সংকোচনে ভূমিকা রাখে। সিফ কোষ মানে হচ্ছে দেখো এনজাইম ক্ষরণ করে, তাহলে এটার নাম জাইমোজেনিক কোষ। এটা কি করে? পেপসিনোজেন নামক হরমোন ক্ষরণ করে। এই জিনিসগুলো কি দিতে পারবা না? পড়াইছি তো। উদ্দীপকে উল্লেখিত ওয়াই অবস্থার জন্য শুধুমাত্র খাদ্য গ্রহণই দায়ী নয়, আরো অনেক কারণ হইতে পারে, যে জিনগত কারণ, তার মানসিক কারণ, খাদ্য অভ্যাসের বদলে আর কি আছে, অনিদ্রা, তারপর হচ্ছে ঔষধ, কিছু ওষুধ খাইলে হয়, কিছু অসুখে হয়, এগুলাই তো লিখতে হবে। বাই বাই। আমাদের সিকিউটা শেষ হয়েছে। আমি খুবই ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি। প্লিজ এই ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, কোনো মিস করো না। থ্যাংক ইউ।